শুরু করতে পারো। হ্যাঁ, কি বলছে, রেকর্ডিং হচ্ছে? হচ্ছে তো। ও আচ্ছা, তাহলে তাহলে এখন শুরু করে দাও। আর অপেক্ষা করতে হবে না কারোর জন্য। নমস্কার স্যার। হ্যাঁ, প্রীতম নমস্কার। আচ্ছা। স্যার প্রীতম না প্রান্তিক? ও সরি, প্রান্তিক। হুম, আমরা কি শুরু করে দেবো চারজন নিয়ে? হ্যাঁ হ্যাঁ, কারণ রেকর্ডিং পরে 100 জনই দেখে নিবে না। রেকর্ডিং খুব সম্ভবত চলছে, তাই না? সবাই কি দেখতে পাচ্ছে কি? হ্যাঁ। জি স্যার। ও আচ্ছা, তাহলে শুরু করাই যায়। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে শুরু করে দাও। আচ্ছা, আমরা তাহলে 6 অধ্যায়ে যাবো, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা, 6ষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন। আচ্ছা, পরমাণু জিনিসটা কি আমরা কি বলতে পারি? দেখো, একটা দেওয়াল তৈরি, আমরা যেখানে বসে এখন ক্লাস করতেছি, আমাদের আশেপাশে তো দেওয়াল দিয়ে ঘেরা, তাই না? এই দেওয়ালটা কি দিয়ে তৈরি? এক একটা এমন ইট দিয়ে তৈরি, একটার পর একটা এরকম ইট দিয়ে তৈরি, তাই না? যে ইটের যে ব্লক গুলো আমরা বলি, ঠিক এই যে এই ইটটাও তো কোনো কিছুতে তৈরি নাকি, আমরা যেটা বলি মাটি। তুমি মনে করো, আমাদের এই যে পদার্থের যে কোনো কিছুর মানে গঠনের একক হচ্ছে পরমাণু। পদার্থ কাদেরকে বলে, বলতে পারো কেউ? হ্যালো, আমার কথা শুনতে পারো? শোনা যায় স্যার। পদার্থ কোনগুলা পড়ছো? যাদের ওজন আছে, জায়গা দখল করে, তাই না? তো এই যে পদার্থগুলো তো একটা কোনো কিছুতে তৈরি হয়, সেই তৈরি ক্ষুদ্রতম একক হচ্ছে এই পরমাণু। কেউ কি কিছু বললো? এখন দেখো, পরমাণু যে তৈরি হয়, এই যে এখানে কি বলছে, পরমাণু খুব ক্ষুদ্র কণা। এর ইংলিশটাকে আমরা কি বলি? অ্যাটম। কি বলি? অ্যাটম। এই অ্যাটম। অ্যাটম শব্দটা গ্রিক শব্দ, যেটা তোমার মনে রাখতে হবে, পরীক্ষায় এমসিকিউ আসতে পারে যে অ্যাটম কোন শব্দ। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তারপরে কি বলছে দেখো, বলছে যে এই যে পরমাণুটা, এইটা গঠিত হয় কি দিয়ে? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন দিয়ে। এই যে আমি যেমন বললাম, একটা দেওয়াল দেওয়াল তৈরি হইতেছে ইট দিয়ে। ইটটা দিয়ে ইট ইট তৈরি হইতেছে ধরো মাটি দিয়ে, মাটিতে বিভিন্ন প্রসেসিং করে পোড়ায়। কিন্তু এগুলোরও তো একটা তোমার একক আছে যে বানানো হয়েছে, যেমন তোমার চেয়ার টেবিল, এগুলো প্রত্যেকটা জিনিসই একটা পরমাণু দিয়ে তৈরি। সেই পরমাণুগুলো আবার তৈরি হয় 3টা জিনিস দিয়ে। কি, কয়টা জিনিস দিয়ে? তিনটা। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। হ্যাঁ। দেখো, এখানে একটা কথা আছে, তোমরা ষষ্ঠ অধ্যায় আগে শেষ হয়েছে তোমাদের, তাই না? জি স্যার। তাহলে আমি ওইভাবেই বলি, আমি এর ভিতরে যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো তোমরা স্কিপ করে গেছো সেগুলো বলি নাকি, মানে জানার জন্য, বেশি জানার জন্য। আমরা জানি যে পরমাণু তৈরি হয় ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দ্বারা। এছাড়াও তোমরা অবাক হবে, আরো 200 ধরনের কণিকা থাকে ওর মধ্যে। কত ধরনের? 200। শুধু যে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন থাকে তা না, আরো 200 ধরনের থাকে। কিন্তু এগুলা বইয়ে লেখা নাই কেন, এখানে বলে নাই কেন যে পরমাণু গঠিত হয় ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আর 200? দেখো, 200 এগুলা কি জানো? এগুলা তোমার অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। এই 3টা জিনিসকে বলা হয় পরমাণুর স্থায়ী কণিকা, মানে আজীবন থাকবে এরা। একটা পরমাণুর মধ্যে যদি এই 3টা থাকে, তাহলে মানে এরা কখনো বিলুপ্ত হবে না। কিন্তু এই যে বাকি যে 200 কণিকা বললাম না আমি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বাদে আরো যে 200 জিনিস আছে, এগুলোর নাম আছে এক একটার। হ্যাঁ, এখন তোমাদের এই নামটা লাগবে না, কিন্তু জেনে রাখো। এই নাম লাগবে না, এই 200 কণিকা থাকে ওর ভিতরে, যেগুলা কখনো বা থাকে, কখনো বা থাকে না। এখন কি বুঝতে পারছো পরমাণু তাইলে আমাদের কি 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 দিয়ে তৈরি? স্থায়ী কণিকা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তাছাড়া আরো 200 ধরনের কণিকা থাকে, তারা মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে থাকে না। বুঝতে পারিছো?
জি স্যার। এখন আসি আমরা, দেখো, পরমাণু ধারণার বিকাশ। দেখো, পরমাণু, এই পরমাণু জিনিসটা কি? তুমি যদি, আমি ওই যে তোমাকে যে আমি প্রথমেই বললাম, ইট বা ইটের ব্লক বা কোনো কিছু তুমি ভাঙতে 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 ওটা কি হবে, একসময় ক্ষুদ্রতম কণায় পরিণত হবে না? হুম। এই ইয়েস ক্ষুদ্রতম স্যার। তোমরা আমি কথা বলে রেসপন্স করতে পারো, হ্যাঁ? তাহলে আমি বুঝবো যে তোমরা কোথায় ছিলাম। ও, ভাঙতে ভাঙতে একটা পর্যায়ে আসবে। আমি যদি তোমাকে একটা ইটের ব্লক দিই বা ইট দিই, তুমি এটা ভাঙলে প্রাথমিক অবস্থা এটা কি হবে বলো দিনি? কি বলো, যে ইট ভেঙে আমরা যে যে বাসা বাড়ি করি, ছাদ ঢালাই দিই, ইট ভাঙলে কি হয়? বলো কম। তো। হ্যাঁ, ভেরি গুড, খ বলি, বা এক এক জায়গায় এক এক কিছু বলতে পারে। ওই খ ভাঙার পরে দেখবে আরো কিছু জিনিস আছে ক্ষুদ্র ক্ষুদ্র, ওটাকে অনেক অনেক জায়গায় অনেকটা বলে, ওই যে ইটের গুঁড়ো যেগুলো আর কি। হ্যাঁ, ইটের গুঁড়া ওটা তুমি ভাঙতে ভাঙতে আরো ছোট হয়ে যাবে না? এমন একটা পর্যায়ে আসবে তুমি ওইটা আর ভাঙতে পারবা না। ধরো এই ইটটাকে তুমি ভাঙবা, ভাঙলে এটা ছোট্ট একটা কণিকা হবে, এটা আরো ভাঙবা আরো ভাঙবা, ভাঙতে ভাঙতে এত ক্ষুদ্র হবে যেটা তুমি আর ভাঙতে পারবা না, এবং তুমি খালি চোখে দেখতেও পারবা না। কি বললাম? খালি চোখে দেখতে পারবা না। ওটাই হচ্ছে পরমাণু। এটা নামকরণ করছে কি, এই যে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস বলেছেন এই কথাটা। আমি যে কথাটা বললাম যে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস, উনি কি বলেছে, খ্রিস্টপূর্ব 400 অব্দে সর্বপ্রথম পদার্থের ক্ষুদ্রতম কণা নিয়ে মতবাদ পোষণ করেন। তিনি বলেন যে সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য। অবিভাজ্য মানে কি, যার ভাঙা যাবে না। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, খ্রিস্টপূর্ব 400 অব্দে, তার মানে কত বছর আগে তোমরা বলতে পারো কেউ? খ্রিস্টপূর্ব, দেখো খ্রিস্টপূর্ব মানে কি জানো? 500 বছর আগে। হ্যাঁ, যীশু খ্রিস্টের কত বছর আগে বললা? 400 বছর। না, 400 বছর আগে না। খ্রিস্টপূর্ব মানে এখন কত সাল চলতেছে? 2026। 2026 সালের সাথে 700 যোগ করো, কত হয়? 2426। তার মানে 3426 বছর আগে নিয়ে এই কথাটা বলেছেন। যদি খ্রিস্টপূর্ব হয়, তার মানে খ্রিস্টপূর্বর এটা হচ্ছে যীশু খ্রিস্ট বলে একজন মানে বৌদ্ধ ধর্মে বা যে ধর্মে বলো, খ্রিস্টান ধর্মে এক্সাক্ট এ নাই, যীশু খ্রিস্টের জন্মের 400 বছর আগে। বুঝতে পারছো? আর যীশু খ্রিস্টের জন্মের পরে যেগুলা হিসাব করি আমরা, ওইগুলো বলি আমরা খ্রিস্টাব্দ, বা ওই যে তোমাদের বইয়ে, ইংলিশ বইয়ে লেখা থাকে এডি, থাকে না সালের আগে, এডি আর বিসি, দেখেছো? সাল কিভাবে প্রকাশ করে ইংলিশ বইয়ে? সাল, তুমি কি ইংলিশ বইয়ে কি 2026 সাল লেখা দেখো? সাল লেখা থাকে না, কি লেখা থাকে, এডি লেখা থাকে। এডি মানে সাল। যেমন বাংলায় লিখবা 2026 সাল, ইংলিশে কি থাকে, ওখানে এডি লেখা থাকে। বুঝতে পারছো? জি স্যার। এই কে জানি বললো যে 400 খ্রিস্টপূর্ব 400, এইটা মানে যে 400 বছর আগে, তা না। এই এখন যে সাল মানে 2026 সালের সাথে আরো 400 যোগ করো, তাহলে তত বছর আগে উনি এই কথাটা বলেছেন। ক্লিয়ার? খ্রিস্টপূর্ব আর খ্রিস্টাব্দের মধ্যে পার্থক্য। খ্রিস্টপূর্ব, এখানে আছে খ্রিস্টপূর্ব, মানে ডেমোক্রিটাস এই কথাটা বলেছেন 2026-এর সাথে তুমি 400 যোগ করলে যেটা পাবা তত বছর আগে। উনি বলেছেন পদার্থের ক্ষুদ্রতম কণা নিয়ে তার মত, সকল পদার্থ ক্ষুদ্রতম কণা বা অবিভাজ্য, তাই না? তিনি এই কণার নাম দেন অ্যাটম। তাহলে অ্যাটম নাম দেন কে? ডেমোক্রিটাস। হ্যাঁ, অ্যাটম শব্দটা কোথা থেকে এসেছে, এই জিনিসটা তোমার মাথায় রাখা লাগবে। সবার মনে থাকবে যে পরমাণুর একক কি, পরমাণুর নাম, ইংলিশ নাম কি, অ্যাটমস। কিন্তু এই সব অ্যাটম শব্দটা যে কোন ভাষা থেকে এসেছে এটা তোমাদের জানা লাগবে, গ্রিক শব্দ। হ্যাঁ, এর সমসাময়িক আরো দুজন দার্শনিক ছিলেন, তাদের কি, প্লেটো ও অ্যারিস্টটল। তার মতবাদের সাথে দ্বিমত পোষণ করেন। অ্যারিস্টটল মানে মতে পদার্থ নিরবিচ্ছিন্ন, একে যতই ভাঙা হোক না কেন পদার্থ ক্ষুদ্রতম হতে থাকবে। আচ্ছা দেখি, এদের এক একটা মতবাদ আছে, এক একজন এক এক কথা বলছে। এই দেখো, ওই যে ডেমোক্রিটাস কিন্তু মুখে বলছিল, কি বলছিল, মুখে বলছিল, কিন্তু কোনো প্রমাণ ছিল না, উনি কোনো প্রমাণ করতে পারে নাই। কিন্তু এই যে 1803 সালে এই যে বিজ্ঞানী জন ডাল্টন, ইনি পরীক্ষালব্ধ তথ্যের উপর ভিত্তি করে পদার্থের ক্ষুদ্রতম কণা সম্পর্কে বলেন যে পরমাণু হলো মৌলিক পদার্থ। আচ্ছা, মৌলিক পদার্থ বলতে কি বুঝো, কি জিনিস?
বলতে পারবা মৌলিক পদার্থ কাদেরকে বলে? কথা বলে না কেন কেউ? বুঝতেছো না তোমরা? তোমরা কি বুঝতেছো আগে যা বলেছি? কিছু ক্যাপচার করতে পারছো? নমস্কার স্যার। বোঝো নাই না আগে যা বলছি? রাকিন, আফনান, Yes, sir. কি তোমরা বুঝতেছো না? আমি কি একটু ফাস্ট বলতেছি কথা? এই তো রেসপন্স না করলে আমি বুঝবো কি করে যে তোমরা বুঝতেছো কি বুঝতেছো না? না বুঝলে আরো স্লো বলবো। জি স্যার, গৌরব দে- জি স্যার একটু স্লো বলুন। আচ্ছা, স্লো বলতে হবে তাই তো। আচ্ছা, তাহলে আমি আগের থেকে আবার একটু বলি নাকি? দেখো, কোনো কিছু আমরা যে তৈরি করার আগে কাঁচামাল গঠন করি। আই মিন, একটা তুমি টেবিল টেবিল বানাবা, টেবিলের জন্য কি তোমাকে কাঠ ম্যানেজ করতে হবে না? কাঠের গুঁড়ি, এগুলা ম্যানেজ করতে হবে। ঠিক এই পদার্থ তৈরি করতে গেলে আমাদের একটা জিনিস প্রয়োজন হয়, সেটা হচ্ছে পরমাণু। এই পরমাণু গঠিত হয় তিনটা জিনিস দিয়ে: ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দিয়ে। কি দিয়ে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই যে সেই পরমাণুটা হচ্ছে এই যে, বুঝতে পারছো? দেখতে পাচ্ছো তোমরা? ইয়েস স্যার। এই দেখো বাইরে যে গোল গোল দেখছো না যেগুলা ঘুরতেছে, এই যে নীল কালার, এগুলাকে আমরা বলি ইলেকট্রন। বুঝতে পারছো? এগুলাকে কি বলি? ইলেকট্রন। ইলেকট্রন। আর এই যে এক জায়গায় এরকম গোল মতো করে আছে না, এই যে গোল, এই যে লাল আর হচ্ছে তোমার কালার, হলুদ কালার, এটা এটাকে বলি আমরা নিউক্লিয়াস। কি বলি এটাকে? নিউক্লিয়াস। তাহলে এই সম্পূর্ণটাকে বলবো আমরা পরমাণু। কি বলবো? পরমাণু। এটার ইংলিশ নাম কি? অ্যাটম। অ্যাটমস নামকরণ করেন কে? গ্রিক দার্শনিক কত বছর আগে? 2426 বছর আগে। হুম, তার মানে 400 খ্রিস্টপূর্ব, তাই তো? ইয়েস স্যার। হ্যাঁ, কিন্তু তিনি কিন্তু এটা তখন পরীক্ষা করে বলে নাই। উনি চিন্তা ভাবনা করে চিন্তা ভাবনা থেকে বলছে। পরবর্তীতে 1803 সালে জন ডাল্টন আসলো। কে আসলো? জন ডাল্টন। সে কি বললো? সে পরীক্ষালব্ধ তথ্যের উপরে ভিত্তি করে কি করছে সে? মানে পরীক্ষা নিরীক্ষা করে বলেছে। হ্যাঁ, পরীক্ষা নিরীক্ষা করে বললো যে এখন দেখতে পারো স্ক্রিন? দেখো তো পুরোটা। জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, তখন সে পরীক্ষা নিরীক্ষা করে বলল যে পরমাণু ওই যে ক্ষুদ্রতম কণা। দেখো এখানে তোমরা একটা কথা পড়িছো আগে। এই দেখো, ডেমোক্রিটাস যে কথাটা বলেন এর সাথে দ্বিমত পোষণ করেন কে কে বলো দিনি? প্লেটো আর অ্যারিস্টটল। অ্যারিস্টটল। এরা কেন দ্বিমত পোষণ করে? দ্বিমত মানে কি জানো? তোমার সাথে রাজি না। আমি বললাম যে ক্ষুধা পাইলে আমরা ভাত খাই, প্লেটো আর অ্যারিস্টটল বলছে না, ক্ষুধা পাইলে আমরা ভাত খাই না। মানে দ্বিমত পোষণ করতেছে, মানে তারা এর সাথে রাজি না। বুঝতে পারিছো? ইয়েস স্যার। তাহলে অ্যারিস্টটল কেন বললো, কেন দ্বিমত পোষণ করলো? কারণ অ্যারিস্টটলরা মনে করতো কি জানো, পৃথিবীতে যত জিনিস আছে সবকিছু আগুন, মাটি, পানি এগুলাতে তৈরি। কি দিয়ে তৈরি? আগুন, মাটি। মাটি ও পানি। হ্যাঁ, ওরা মনে করতো যে সকল পদার্থ এগুলাতে তৈরি। কিন্তু এই ডেমোক্রিটাস বলছে না, এগুলা পরমাণু দিয়ে তৈরি। সেজন্য এদের সাথে দ্বিমত পোষণ করে। কিন্তু এও কোনো পরীক্ষা নিরীক্ষা করে ওই কথা বলে নাই, আবার এরাও কোনো পরীক্ষা নিরীক্ষা করে বলে নাই। সেজন্য ওদেরটা ওই সময় অতটা গ্রহণযোগ্য হয় নাই, মানে মানুষ বিশ্বাস করে নাই অতটা। পরবর্তীতে 1803 সালে জন ডাল্টন আসলো, যিনি পরীক্ষালব্ধ তথ্যের উপরে, মানে ইনি পরীক্ষা করে ওই যে ডেমোক্রিটাস যে কথাগুলো বলছিল, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। মানে মৌলিক পদার্থ মানে কি জানো তোমরা? বলতে পারো বা মৌলিক পদার্থ কি আর যৌগিক পদার্থ কি?
যে মৌলিক পদার্থ শুধুমাত্র একটি মাত্র পদার্থ দ্বারাই গঠিত, সেটা হলো মৌলিক পদার্থ। ভেরি গুড। তার মানে আমি যদি একটা পিঠা বানাই, পিঠা খাইছো না তোমরা? পিঠার মধ্যে কি থাকে? চালের গুঁড়া থাকে, চিনি থাকে, আরো কত কিছু থাকে, তাই না? জি। তাইলে তখন ওই পিঠাটা হবে যৌগিক পদার্থ। কি হবে? যে একটার ভিতরে অনেক কিছু আছে, আটার গুঁড়া আছে, মানে চালের গুঁড়া আছে, চিনি আছে, গুড় আছে, লবণ আছে। কিন্তু তুমি যখন আটা নিবা, আটার গুঁড়ার মধ্যে আটা ছাড়া কি অন্য কিছু পাবা? মানে চালের গুঁড়ার মধ্যে কি চালের গুঁড়া ছাড়া অন্য কিছু পাবা তুমি? জি না। No, sir. তাহলে স্যার ওই চালের গুঁড়াটা না মৌলিক পদার্থ, ওই চিনিটা মৌলিক পদার্থ, ওই লবণটা মৌলিক পদার্থ, কিন্তু এই সবগুলা মিক্স করে যখন তুমি পিঠা বানাইতেছো সেটা হচ্ছে যৌগিক পদার্থ। তা এই জন ডাল্টন বলছে মৌলিক পদার্থ, তার মানে উনি পরমাণুর কথা বলছে। মৌলিক পদার্থ মানে পরমাণু, বলছে যে একে একে আর ভাঙা যায় না, এমন এক পর্যায়ে আসবে একে আর ভাঙতে পারবা না। ডাল্টনের এই মতবাদটি সকলে গ্রহণ করে। কেন গ্রহণ করে বলো তিনি? সে পরীক্ষা করে এই কথা বলছিল, বুঝতে পারিছো? ফলে এই দেখো, অ্যারিস্টটলের মতবাদ পরিত্যক্ত হয়, মানে সকলে অ্যারিস্টটলের মতবাদকে বাদ দিয়ে দেয়। উনি যে বলছিল মাটি পানি আগুন দিয়ে তৈরি, ও কথা পরে আর কেউ বিশ্বাস করে না, কারণ তার তো কোনো পরীক্ষা ছিল না। আসলে পরমাণু অবিভাজ্য নয় বা ক্ষুদ্রতম কণিকাও নয়, পরমাণু বিভাজ্য। এই যে এতক্ষণ যে বললাম পরমাণু ভাঙা যায় না, পরমাণু ভাঙা যায়, কিন্তু ভাঙলে তুমি তিনটা জিনিস পাবা। কয়টা জিনিস পাবা? 3টা। সেই তিনটা জিনিস ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। হ্যাঁ, এরা পরমাণুর স্থায়ী বাসিন্দা, মানে এরা পরমাণুতে সব সময় থাকবে। কিন্তু তোমরা জেনে রাখো, মুখস্থ রাখার দরকার নাই, এই তিনটা জিনিস বাদেও ওই অতটুকু পরমাণুর মধ্যে, মানে এই এতটুকু পরমাণুর মধ্যে আরো 200 ধরনের জিনিস থাকে। কয় ধরনের? 200। 200. কি অবাক হয়েছে তোমরা শুনে? ওগুলার নাম আছে নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, গ্র্যাভিটন, পজিটন, মেসন, বোসন, পায়ন, এমন 200 ধরনের। এগুলা তোমরা পরবর্তী ক্লাসে জানতে পারবা। আমি জাস্ট তোমাদের ধারণা দিয়ে রাখলাম, যাতে পরবর্তী ক্লাসে জানলে তোমরা যখন পড়বা তখন যাতে মনে না হয় যে আমরা এটা আগে জানতাম না, না আহামরি কি কঠিন জিনিস, এমন যেন মনে না হয়। তোমরা এখন মনে রাখো, একটা কোনো কিছু তৈরি করতে হলে তার একক হচ্ছে পরমাণু। পরমাণু তৈরি হয় তিনটা জিনিস দিয়ে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দিয়ে। ঠিক আছে? দেখো, এবার ডাল্টন তো পরীক্ষা করে বললো যে পরমাণু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দিয়ে তৈরি, তাই না? এবার তা পরমাণু যে আসলে কেমন হয়, এটা কি সে বলেছে? ডাল্টন কি বলেছে যে পরমাণু দেখতে এমন? উনি কিন্তু বলে নাই। এই কথাটা কে বলছে জানো? পরমাণু দেখতে কেমন চিত্রমিত্র আঁকাইছে কে জানো? চিত্র আঁকায় এই যে রাদারফোর্ড আর বোর। বিজ্ঞানী রাদারফোর্ড আর বোর। ভেরি গুড। তাইলে দেখো, এখানে তোমার কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। অ্যাটমস, যা অবিভাজ্য, এটার নামকরণ করেন গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস। আর ডাল্টনের কাজ কি? ডাল্টন সেটা পরীক্ষা করে কনফার্ম করেছে যে হ্যাঁ, অ্যাটম দিয়েই পরমাণু, মানে অ্যাটমস হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। হ্যাঁ, এটা পরীক্ষা করে প্রমাণ করেছেন ডাল্টন। আর রাদারফোর্ড আর বোর কি করেছেন? সেটা চিত্র এঁকেছেন, মানে ছবি আঁকাইছে ওটা। এই যে এই ছবিটা, এইটা যে এমন, এটা কি ডেমোক্রিটাস বলছিল যে পরমাণু এমন? No, sir. জি না। বলে নাই। তা এই যে পরমাণুর নাম গোল, ভিতরে নিউক্লিয়াস থাকে, এগুলা বলেছে কে? এই বোর আর রাদারফোর্ড। বুঝতে পারিছো? জি। এখন কথা হচ্ছে, এই এই যে আমি যে নিউক্লিয়াস নিউক্লিয়াস করছি, এই নিউক্লিয়াস নামকরণ করেন কে বলো তো? তোমরা লিখে নিতে পারো যে এই যে পরমাণু না, পরমাণু, এই যে পরমাণু নামকরণ করেন কে জানি? ডেমোক্রিটাস। আর এই যে নিউক্লিয়াস নিউক্লিয়াস করতেছি না, এই যে ভিতরে, এই যে আমি বললাম বাইরে থাকে ইলেকট্রন, এই ভিতরে থাকে প্রোটন আর নিউট্রন, এইটা সামগ্রিক একটা পরমাণু। পরমাণুর বাইরে থাকে কি থাকে? ইলেকট্রন। ইলেকট্রন কে আবিষ্কার করে? থমসন। জানার দরকার নেই, কিন্তু এইটা লাগবে, এই যে ভিতরে হলুদ আর লাল, এই জিনিসটা নামকরণ কে করে জানেন? এই রাদারফোর্ড নামকরণ করেন, এই রাদারফোর্ড। রাদারফোর্ড। হ্যাঁ, এই জিনিসটা তোমাদের লাগবে, যে নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস নাম দেন কে? এই রাদারফোর্ড নাম দেন। Rutherford. ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখে একটা কথা বলেছে, পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা, তাই না? পরমাণু কি দেখিছো? এই না পরমাণু, দেখো তিনি, এই ম্যাক্সিমাম জায়গা সব ফাঁকা না? দেখো এই যে সব ফাঁকা না, এই যে এই জায়গাগুলো সব ফাঁকা না?
জি স্যার। জি জি স্যার। তাহলে কি ইনি এই কথাটা ঠিক বলেছেন তো? পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা, ঠিক লিখেছে তো? জি জি স্যার। Yes, sir. ঠিক। এবার বলেছে, এবার কি বলেছে জানো? আর বলেছে ঋণাত্মক আধানগুলোর কণার তেমন ভর নাই, তাই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। এই লাইনটা একটু বুঝাবো। বলেছে যে ঋণাত্মক আধানযুক্ত কণার তেমন কোনো ভর নাই এবং তারা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। আচ্ছা, এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই ইলেকট্রন বলো দিনই পজিটিভ না নেগেটিভ? মানে ঋণাত্মক নেগেটিভ আধান। ভেরি গুড, নেগেটিভ। এই প্রোটন কি বলো দিনই? পজিটিভ। ধনাত্মক আর এই নিউট্রন কি? নিউট্রন জিরো, মানে নিরপেক্ষ নিউট্রাল। নিউট্রাল। এ ভেরি গুড। নিউট্রাল মানে কি? ইংলিশ, এটা নিউট্রাল তো ইংলিশ শব্দের বাংলা কি? নিরপেক্ষ ভেরি গুড, নিরপেক্ষ। তা আমরা এখানে আসি। এই যে বাইরে যেগুলো ঘুরতেছে দেখেছো, এই যে নীল নীল কালার, জি স্যার। এগুলো ইলেকট্রন এটাকে বলে ইলেকট্রন। কি বলে? Electron. আর ভিতরে, এই যে ভিতরে একসাথে কারা কারা আছে বলো দিনই? প্রোটন আর Proton and neutron. নিউট্রন প্রোটন আর নিউট্রন। ভেরি গুড। এই বাইরে যে কয়টা ইলেকট্রন থাকবে, ভিতরে সেই কয়টা কি থাকবে? প্রোটন ভেরি গুড, প্রোটন থাকবে। এখন ওখানে যে কথাটা বলছিল, ওখানে বলছে যে এই ঋণাত্মক চার্জ যুক্ত, মানে ইলেকট্রনের কোনো কি নাই, ভর নাই। কি বলেছে দেখো, এই দেখো ভর নাই, আছে? না। কেন ভর নাই জানো? দেখো এদের ভর আছে, কিন্তু সেই ভরটা খুবই কম। মনে করো তোমার কাছে 5,000 টাকা আছে। কত টাকা? 5,000 টাকা থেকে 1 টাকা কম আছে, মানে 4,999 টাকা আছে। কত টাকা? 4,999 টাকা। তার মানে 5,000 টাকা থেকে কত টাকা কম আছে? 1 টাকা। আমি যদি তোমাকে বলি যে তোমার কাছে কত টাকা আছে, তুমি কি আমাকে বলবা 4,499 টাকা আছে? তুমি কি বলবা যে আমার কাছে 5,000 টাকা আছে? আমরা এমন বলি না? হয়তো আমার কাছে 5,000 টাকা মতো আছে, তাই বলি না? ইয়েস স্যার। আমরা কি ওই যে ধরলাম 1 লাখ, 1 লাখ টাকার থেকে তোমার কাছে 1 টাকা কম আছে, তা তুমি কি বলবা যে আমার কাছে আছে 99,999 টাকা, নাকি বলবা যে 1 লাখ, প্রায় 1 লাখ টাকা? কোনটা বলবা? প্রায় 1 লক্ষ টাকা। 1 লাখ টাকা। 1 লক্ষ টাকা। এই ইলেকট্রনের ভরটা হচ্ছে ওরকম। এটার ভর এতই কম, এতই কম, যে আমরা কি বলি জানো? যে ইলেকট্রনের ভর নাই। কি বলি? ইলেকট্রনের ভর নাই। হ্যাঁ, ইলেকট্রনের ভর নাই। এই তো সামিয়া আবার অ্যান্সার করছে 1 লক্ষ। ভেরি গুড। 1 লক্ষর পর একের পরে যে কড়া শূন্য হয়, এটা কিন্তু অনেকেই কনফিউজড হয়ে যায়। ও আবার লিখে দিছে। তাইলে দেখো, আমরা কি তাহলে বলতে পারি এই পরমাণুর সমস্ত ভর কোথায় থাকে বলতো? এই নিউক্লিয়াসে। নিউক্লিয়াস ভেরি গুড। কেন নিউক্লিয়াসের ভিতরে থাকে? ওই যে বললাম, যদি এই ইলেকট্রন গুলোর ভর তো আমরা ধরতেছেই না, যে তোমাদের ভরই নাই কোনো। আমরা কি বলছি? ইলেকট্রন, তোমাদের কোনো ভরই নাই, তার মানে প্রোটন আর নিউট্রনের ভর আছে। তাই আমরা সব ধরে নিতেছি যে এই পরমাণুর সমস্ত ভরটা কার ভিতরে আছে? নিউক্লিয়াসে নিউক্লিয়াসের ভিতরে আছে। এবং এই ভর, এই ইলেকট্রনের ভরের কত গুণ জানো? মানে এইটার থেকে এইটা কত গুণ বেশি ভর জানো? এই প্রোটনের কত গুণ স্যার? 1840 গুণ। মানে এই ইলেকট্রনের ভর যদি 1 কেজি হয়, এই প্রোটনের ভর হচ্ছে 1840 কেজি। বুঝতে পারছো? তাহলে কোথায় 1840 কেজি আর কোথায় 1 কেজি? এই জন্য ধরি আমরা যে ইলেকট্রনের কোনো ভর নেই। 1840 কেজি তো আর না প্রোটনের ভর, এটা আমি তোমাদের বোঝানোর জন্য বললাম। মানে এই ইলেকট্রনের ভর যা, তার থেকে 1840 গুণ এর ভর, এই প্রোটনের ভর। বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো? Yes, sir. ইয়েস স্যার। হ্যাঁ, এখন কি বুঝতে পারছো? আমি যদি এমন আস্তে কথা বললি বুঝতে পারবা? Yes, sir. তখন ফার্স্টে মনে হয় আমার একটু জোরে বলা হয়ে যাইতেছিল, মানে ফার্স্ট যাইতেছিলাম আমার, যেহেতু আমি জানি যে তোমাদের এই অধ্যায় শেষ হয়ে গেছে, সেজন্য আমি ফার্স্ট পড়াইতেছিলাম সে সময়। হ্যাঁ, তোমরা বুঝতে না পারলে তোমাদের রিফাত স্যার একটু আহ, এর মধ্যে আছে, সেজন্য ওর কাছে ডিভাইস নাই, আমার কাছেও ডিভাইস নাই। ও র্যান্ডমলি তোমাদেরকে ক্লাস নিতেছে, হয়তো অন্য সময় নিলে ভালোভাবে নিতে পারবো, বা তোমাদের রিফাত স্যার আসলে তো কোনো সমস্যাই নাই। হ্যাঁ, মানে জাস্ট ব্যাকআপ হিসেবে আমি ক্লাস নিতেছি তোমাদের।
বুঝতে না পারো, যেহেতু তোমাদের রিফাত স্যার কিভাবে পড়াই বা কতটুকু পড়াইছে আমি কিন্তু জানি না, সেই হিসাবে আমি জানি যে তোমরা জানো, সেই হিসাবে আমি উপর দিয়ে একটু বলে যাচ্ছি তোমাদেরকে। যদি বুঝতে অসুবিধা হয় যে স্যার বুঝতেছি না, আমাকে তুমি স্যার হিসেবে না, ভাইয়ের মতো করে বলবো যে ভাই এটা বুঝতেছি না, বুঝাই দেন আবার। ঠিক আছে? দেখো, তারপরে কি বলছে, রাদারফোর্ডের মডেল সৌরজগতের মতো। কিসের মতো? সৌরজগতের মতো। কেন সৌরজগতের মতো সৌরজগতের বললো? মতো। কেন সৌরজগতের মতো বললো? কারণ সৌরজগতে যেমন সূর্যকে কেন্দ্র করে সকল হ্যাঁ, প্ল্যানেটগুলো আবর্তন করে, ঠিক সেরকমই এখানে নিউক্লিয়াসকে কেন্দ্র করে সকল ইলেকট্রনগুলো আবর্তন করে। ভেরি গুড। এই জন্য এই পরমাণুর এই মডেলকে কি মডেল বলে জানো? সৌর মডেল বলে। কি মডেল? সৌর মডেল। সৌর মডেল। হ্যাঁ, বা রাদারফোর্ড মডেল। কি মডেল? এই রাদারফোর্ড মডেলটা, মডেল। শোনো, এই মডেলটা আসলে কাজ জানো? এক্স্যাক্টলি এই মডেলটা হচ্ছে বোরের মডেল। এই তোমার চিত্রে আমি যেটা দেখাইতেছি, বুঝতে পারছো? স্যার আমি কিসের জাস্ট মডেল বলবেন? মানে এই যে তুমি যে মডেলটা দেখলা না এই জায়গায়, এই যে এটা, এই মডেলটা, এই যে একটু আগে না পড়লা, এই যে আমি বললাম যে মডেল মানে এই যে চিত্রকে কে কে দেখাইছে, রাদারফোর্ড আর বোর দেখাইছে না? এই জি। যে, জি। তা এই যে মডেলটা এখানে দেখছো, এই মডেলটা কে দেছে? রাদারফোর্ড দেছে না বোর দেছে এই মডেলটা? বিজ্ঞানী বোর। এটা বোর দিছে। রাদারফোর্ডের মডেলটা, মশার কয়েল দেখছো তোমরা? মশার কয়েল, ইয়েস স্যার। ওই সেম জিনিসটা আছে, ওটা রাদারফোর্ডের মডেল। রাদারফোর্ড অমনাকাই ছিল, রাদারফোর্ডের স্টুডেন্ট ছিল বোর। এই রাদারফোর্ডের স্টুডেন্ট ছিল বোর, বুঝছো? এই রাদারফোর্ডের মোট 22 জন স্টুডেন্ট ছিল। কতজন? 22 জন। 22 জন। 22 জনের মধ্যে 13 জন হচ্ছে নোবেল বিজয়ী। জানো তোমরা? এই রাদারফোর্ডের 22 জন স্টুডেন্টের মধ্যে 13 জন হচ্ছে নোবেল বিজয়ী। বিজ্ঞানী রাদারফোর্ডের মডেল হলো নিউক্লিয় মডেল। হ্যাঁ, নিউক্লিয় মডেল, সৌর মডেল, রাদারফোর্ড মডেল, বুঝছো? আবার তোমার প্লাম পুডিং মডেলও বলে, কিন্তু ওর ভিতরে আমি যাইতেছি না, এটা আর একটা জিনিস। ওগুলা, এই রাদারফোর্ডের মডেল অনেক নামে ডাকে, কিন্তু রাদারফোর্ডের মডেল ত্রুটিপূর্ণ থাকে। কি থাকে? ত্রুটিপূর্ণ। 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 হ্যাঁ, তারপরে এই বোর 1913 সালে, কত সালে? 1913 সালে। আমি মাউস দিয়ে লিখতেছি তো সেজন্য তোমাদের হয়তো লেখাটা একটু হইতেছে, বুঝতে পারবা কি জানি না। 1913 সালে রাদারফোর্ড, এই বোর বলেন যে আসলে পরমাণুর মডেলটা এমন। ঠিক আছে? মানে ওই যে মশার কয়েলের মতো পেঁচানো পেঁচানো না। এটা না বুঝলে আমার পরে বলবো, আমি মানে শেষে আমি আরো বিস্তারিত বলবো। তো এই পরবর্তীতে তোমার এই বোর হচ্ছে ওটা সংশোধন করে দেন, যে তার মানে টিচারের সংশোধন করলো কে? স্টুডেন্ট, তাই তো? আর ভালো স্টুডেন্ট কাদেরকে বলে জানো? হুম? যারা শিক্ষকের থেকে বেশি জানে। এখন তুমি যদি বলো ভাইয়া আমরা আপনার আপনার থেকে বেশি জানবো কি করে, আপনি পড়েন অত অমুক ক্লাসে, আমরা পড়ি মাত্র 8-এ। তোমরাও এক সময় এই পর্যায়ে আসবা, চলে আসবা। তুমি যখন এইচএসসি ইন্টারমিডিয়েট পড়বা, যেমন একজন 9-10-এর টিচার, উনি 9-10-এর পড়ানোর জন্য, তোমাদের পড়ানোর জন্য অতটুকু কিন্তু পড়বে, কিন্তু তুমি ওই জিনিসটা নিয়ে পড়ালেখা করতেছো, তোমাকে এক্সাম দেওয়া লাগবে, তোমাকে ওই জিনিসটা নিয়ে সামনে এগোইতে হবে, তুমি কিন্তু স্যারের থেকে বেশি পড়ালেখা করবা, তাই না? ওই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি জানবা। এটা আমার কথা না যে আমি তোমাকে বললাম যে গুগলে একটু সার্চ দিবে, কথাটা কার? আমি সময় পাইলে আমি তোমার পরে দেখাবো, নাই টাইম চলে যাবে এর মধ্যে। আমার ডায়েরিতে অবশ্যই লেখা আছে, মানে এসব আমি মাঝে মাঝে তোমার নিজেকে নিজে পুশ করার জন্য আর কি। এই যে উক্তি আছে না, বিখ্যাত ব্যক্তিদের উক্তি, তার যে উক্তিগুলো ভালো লাগে আমি ডায়েরিতে লিখে রাখি। ভালো স্টুডেন্ট তারাই যারা শিক্ষকের থেকে বেশি জানেন। আমি তোমাদের যেগুলা বলবো, তোমরা সেগুলা নিয়ে আরেকটু আগ্রহ প্রকাশ করবা, নিজে থেকে জানার। নিজে থেকে জানার আগ্রহ যদি যার থাকবে, সে এমনি শিখে যাবে সবকিছু, যে এটা কেন হচ্ছে, কেন, কিভাবে, কখন, কেন হবে, এগুলো তোমরা নিজেরা চিন্তা করবা।
তাহলে পরমাণু মডেল প্রস্তাব করেন। এদের মধ্যে রাদারফোর্ড ও পরমাণু মডেল গ্রহণযোগ্যতা পায়, ওইগুলো তো বললাম। তাহলে বিজ্ঞানী বোর পরবর্তীকালে ধারণা দেন যে ঋণাত্মক আধানযুক্ত কণা কিছু নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। কোন কক্ষপথে? কক্ষপথে। পথে। এই দেখো, নির্দিষ্ট কক্ষপথে। কিন্তু রাদারফোর্ড কি বলছিল জানো? রাদারফোর্ড বলছিল একটা কথাই, মানে ওনার স্যার বলছিল কি, ইলেকট্রন গুলা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে। কাকে কেন্দ্র করে ঘোরে? নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে। কিন্তু এগুলা ঘোরে কিভাবে ঘোরে সে কথা বলে নাই। বৃত্তাকার কক্ষপথে ঘুরবে, নাকি এরকম করে বড় কক্ষপথে ঘুরবে, নাকি এর পাশ দিয়ে ঘুরবে। কিন্তু বোর বলেছেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলা বৃত্তাকার কক্ষপথে ঘোরে। এগুলো কি সব বৃত্তাকার না? দেখো, বৃত্তাকার না এগুলো সব? এই যে, ইয়েস হ্যাঁ, স্যার। জি এই কথাটা কে বলছে? তার স্যার কিন্তু এই কথা বলেনি, এই কথা বলেছে কে? স্টুডেন্ট। বুঝতে পারিছো? জি তাই সেজন্য বলেছে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। এই নির্দিষ্ট কক্ষপথ কোনটা বলো তিনি? বৃত্তাকার কক্ষপথ। কি কক্ষপথ? দেখার কক্ষপথ। হ্যাঁ, তার মানে উপরোক্ত আলোচনা থেকে বোঝা যায় যে পরমাণু ও অবিভাজ্য নয়। তাহলে এতক্ষণ যে আমি বলছিলাম পরমাণু ভাঙা যায় না, ভাঙা যায় না, আসলে ভাঙা যায়। ভাঙলে তুমি কি পাবা? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাবা। ঠিক আছে? এবং পরমাণুর কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসে ধনাত্মক আধানযুক্ত প্রোটন আর আধান নিরপেক্ষ নিউট্রন রয়েছে। পরমাণুর ভিতরে প্রায় পুরোটাই নিউক্লিয়াস থাকে। পরমাণুর ভরের প্রায় পুরোটাই নিউক্লিয়াসে থাকে। তার মানে আমি যখন বলছিলাম, ওই যে আমি একটু আগে বললাম যে এই ইলেকট্রনের ভর অতি নগণ্য, নেগলিজিবল, তুমি ওই 1 টাকা ধরবাই না, 1 লাখ টাকাতে 1 টাকাই ধরবাই নাই, তাই আমি ওইগুলা বাদ দিয়ে দিলাম। তাহলে ভর আছে কতটুকু? শুধু এতটুকুন না? জি স্যার। সেজন্য এই কথাটা বলেছে যে ভরের প্রায় পুরোটাই কোথায় থাকতেছে? এই নিউক্লিয়াসের ভিতরে থাকতেছে। কারণ এর ভর তো আমি ধরতেছি না, ধরতেছি? না। হ্যাঁ। এবার বলছে ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যবর্তী জায়গা ফাঁকা। ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যবর্তী জায়গা কি? দেখো দিনই, সব ফাঁকা না? হ্যাঁ, স্যার। দেখো কতগুলো সব ফাঁকা ফাঁকা জায়গা, তাই না? তারপরে কি বলেছে দেখো, ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। এটা আগেই বলেছি, এই যে সেই নিউক্লিয়াস, আর এই দেখো ইলেকট্রন গুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে। আর এই দেখো নিউক্লিয়াস থেকে এই কক্ষপথে দেখছো কতগুলো ফাঁকা মধ্যখানে? এই লাল কালার দিয়ে দিছি, এতগুলো সব ফাঁকা। আচ্ছা, তোমরা একটা জিনিস জেনে রাখো বা লিখে রাখো। আমরা যে সেই ধরে বলতেছি পরমাণুতে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থাকে, কি থাকে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। একটা মাত্র পরমাণু আছে। মোট পরমাণু কয়টা পৃথিবীতে? 118টা। কয়টা? 118টি মৌল। মৌল স্যার। কি বলছো? মৌল 118টি জি স্যার। বা মৌল। পরমাণু, তাই তো? জি স্যার। মৌল। এই 118টা মৌলের মধ্যে একটা জিনিসের মধ্যে, একটা মৌলের মধ্যে নিউট্রন নাই, সেটা কোনটা? হাইড্রোজেন। ওই পর, হ্যাঁ, ভেরি গুড, হাইড্রোজেন। তাহলে মানে ওর মধ্যে কি কি আছে? ইলেকট্রন আর প্রোটন আছে। প্রোটন। ঠিক আছে? এখানে কি বলেছে? পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা আর আইসোটপ। আচ্ছা, এই পারমাণবিক সংখ্যা কাকে বলে? একটি পরমাণুর প্রোটন সংখ্যাকেই তার পারমাণবিক সংখ্যা বলে। হ্যাঁ, ঠিক আছে। আর ভর সংখ্যা কাকে বলে? একটি পরমাণুর হ্যাঁ, প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে তার ভর সংখ্যা বলে। ভেরি গুড। তার মানে পারমাণবিক সংখ্যা হচ্ছে এই যে ভিতরে আছে যে কয়টা প্রোটন থাকবে, সেটাই হচ্ছে পারমাণবিক সংখ্যা। আর এই যে নিউট্রন আর এই প্রোটন, এই হলুদটা, এই যে এইগুলার সমষ্টি, এই নিউট্রন আর প্রোটন, এইগুলো যোগ করে যেটা হবে সেটা হচ্ছে ভর সংখ্যা। বুঝতে পারিছো? হ্যাঁ, জি স্যার। ভর সংখ্যা। আর আইসোটপটা আমি বলতেছি একটুখানি। আমি আগে পারমাণবিক সংখ্যার ভর সংখ্যাটা এখনো একটু করে নি। মনে করো এই হাইড্রোজেন আগাইলাম আমি। কি আগাইলাম? হাইড্রোজেন। হাইড্রোজেন না, আমি ক্লোরিন আগাই। ক্লোরিন দিয়ে কি দিয়ে প্রকাশ করে? সিএল, তাই না? এই জি সিএল, এই সিএল এর এখানে আমি দিলাম 35। কি দিলাম?
35 আর নিচে দিলাম 17, মাথার পরে কিন্তু 17, বুঝতে পারিছো? এখন তোমরা কি বলতে পারো এই 35টা কি? এই 35টা হচ্ছে ভর সংখ্যা, কি বললাম? তার মানে ক্লোরিনের মধ্যে এই Cl থেকে ক্লোরিন বোঝায়, এই ক্লোরিনের মধ্যে এই এই প্রোটন আর নিউট্রন যোগ করলে কত হবে? 35 হবে। 35 আর প্রোটন হবে কয়টা? 17টি। তার মানে পারমাণবিক সংখ্যা কত এর? 17। 17 তাহলে এই ক্লোরিনের মধ্যে ইলেকট্রন আছে কয়টা? 17টি। ভেরি গুড, ভেরি গুড, এক্সিলেন্ট। বুঝতে পারিস এখন? জি। Yes, sir. এখন ক্লোরিনের আবার একটা ভাই আছে, কয়টা ভাই? একটা ভাই। এই হচ্ছে সেই ক্লোরিন আঁকালাম, এটা হচ্ছে 17, কিন্তু এইটা হচ্ছে 37। কি এটা? 37 থাকার কথা ছিল কত? 35। জি। আছে কত? 37 37। তার মানে এখন দেখো, চিন্তা করো দিনই, এর মধ্যে প্রোটন সমান আছে, এই ক্লোরিনের মধ্যেও প্রোটন সমান আছে, তাই না? জি। তাহলে এই দুটোর মধ্যে কিসের ভিন্নতা আছে? নিউট্রনের পার্থক্য। Neutral. তার মানে এরা পরস্পর আইসোটপ। জি। বুঝতে পারিছো? যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান, কি সংখ্যা সমান? প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা সমান, কিন্তু ভর সংখ্যা অথবা নিউট্রন সংখ্যা ভিন্ন, তারা একে অপরের কি টপ? আইসোটপ। এখন কি করে, আচ্ছা অনেকের ভুলে যায় যে আইসোটপে আসলে কি সমান থাকে, বলো দিনি। একটু আগে বললাম প্রোটন সমান থাকে না? তাহলে এই যে ক্লোরিন এই এলিমেন্টটা এখানে আইসোটোপ, কি বলছো? ক্লোরিন যে এলিমেন্টটা না এখানে, ওটাই কি আইসোটোপ? এই যে ক্লোরিন কি আইসোটোপ বুঝিয়েছেন না তো, হ্যাঁ, হ্যাঁ। ক্লোরিন যে এলিমেন্টটা ওইটাকেই এখানে আইসোটোপ বলছে। হ্যাঁ, এই একে অপরের আইসোটপ, এটার আইসোটপ, ও আচ্ছা, এটা বুঝতে পারিছো? জি স্যার। তোমার কোশ্চেনের অ্যান্সার কি পাইছো? আমি উত্তর দিলাম না বুঝে যে জি স্যার বললাম, এমন কিন্তু হবে না, বুঝেছো? না স্যার আমি বুঝেছি। ভেরি গুড। এই তো দেখো তাহলে, আচ্ছা এটা তো ক্লোরিন, আরো তো অনেক কিছু, এই যে হাইড্রোজেন আছে না, হাইড্রোজেন, একটু আগে কে বললো? জি। হাইড্রোজেনের আইসোটপ কয়টা জানো? প্রায় 5টা। 7টা আইসোটপ হাইড্রোজেনের। কয়টা? 7টি। তার মধ্যে 3টা প্রকৃতিতে পাওয়া যায়। কয়টা? 3টা। 3টা। তোমরা আবার কেউ আমার হাতে লেখা দেখে এবার রাগ করছো না তো? জি না। আমি মাউস দিয়ে লিখতেছি তো, সেজন্য একটু সমস্যা হচ্ছে। আমার গ্রাফিক্সটা আরেকজনের কাছে আর কি, আমার এক বন্ধু নিয়ে গেছে, তার নেওয়া হয় নাই। তাহলে এইটা 1, এইটা 1, তার মানে এদের প্রোটন সংখ্যা সব সমান থাকবে না? জি। না, এই দেখো 1 1, কিন্তু কি ভিন্ন থাকবে বলো দিনি? এই উপরে মাথা, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, ঠিক আছে? তার মধ্যে এই প্রথম 3টা প্রকৃতিতে পাওয়া যায়, মানে প্রাকৃতিক, মানে এই যে আমাদের নেচার থেকেই পাইতে পারি। আর এই 4টা ল্যাবে বানাইতে হয়। কোথায় বানাইতে হয়? ল্যাবে। এই 3টার নাম তোমরা পড়বা, এটাকে বলে পোট্রিয়াম, এটাকে বলে ডিট্রিয়াম, এটাকে বলে ট্রিট্রিয়াম। বুঝতে পারছো? জি। হ্যাঁ, তাহলে এগুলাকে আমরা আইসোটপ কেন বলছি? কারণ এগুলার, তার মানে এই হাইড্রোজেনের ভাই আছে 7টা, এরা 7 ভাই। হ্যাঁ, তার মানে 7টাই হচ্ছে এদের আইসোটপ, যাদের দেখো সবার নিচে 1 1 1 1, তার মানে প্রোটন সংখ্যা সমান। আচ্ছা প্রোটন সংখ্যা সমান, এটা আমি মনে রাখতাম কি করে জানো? আইসোটোপ শেষে কি আছে? পি আছে না? প। তার মানে ওই তো 7 ভাই চম্পা, হ্যাঁ সেটাই। এই যে পি, এই পিতে কি প্রোটন, সেজন্য এদের প্রোটন সমান। দেখো তোমরা যে পরবর্তীতে আরো জানবা, এখন যেমন আইসোটোপ জানতেছো, এর পরের ক্লাসে জানবা আইসোটপ, আইসোবার, আইসোটোন, এগুলা সব জানবা। আমি যে বললাম আইসোটোন, আইসোটোনের শেষে যেমন এন থাকে, দন্তান্নতে কি হয়? নিউট্রন, তার মানে ওখানে নিউট্রন সমান থাকে। হ্যাঁ, তার মানে ওখানে নিউট্রন সমান থাকে। হ্যাঁ, এরকম। তো আমার অত কিছু জানার দরকার নাই, তোমার বই এখন আইসোটোপ আছে, তুমি আইসোটোপ জানো। আইসোটোপে কি থাকে? প্রোটন সংখ্যা সমান থাকে, আর ভর সংখ্যা বা নিউট্রন সংখ্যা ভিন্ন, তাই না?
Yes, sir. এখন কি জি। বলেছে কোন মৌলের একটি পরমাণুতে প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে, এটা আগেই বলা হয়েছে। এই যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, তাই না? এই যে 1 হাইড্রোজেন, এইভাবে প্রকাশ করি আমরা 1 1। এই উপরেরটা ভর সংখ্যা, তার মানে এখানে পারমাণবিক সংখ্যা এই যে ইলেকট্রন বা প্রোটন কয়টা হাইড্রোজেনে? একটা তার মানে এর পারমাণবিক সংখ্যা কত? এক অক্সিজেনের থাকে 8টা, তার মানে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8 Not ভেরি গুড। দেখো কার্বনের পারমাণবিক সংখ্যা কত? 6 ছয় 6। তাহলে এ থেকে কি কি তথ্য পাচ্ছি? পারমাণবিক সংখ্যা 6টা, তার মানে প্রোটন সংখ্যা 6টা, এই পাচ্ছি না? জি yes, sir. তার মানে ইলেকট্রনও নিশ্চয়ই 6টা, তাই পাচ্ছি না? Yes, জি sir. Yes, হ্যাঁ, sir. তাহলে এটাই লেখা আছে, এই যে প্রোটন সংখ্যা 6টা, ইলেকট্রন সংখ্যাও এই যে 6টা, সমান। হ্যাঁ, আচ্ছা, তোমরা কি খবরে কখনো দেখেছো যে বলে একটা জীবজন্তু পাওয়া গেছে বা জীবাশ্ম পাওয়া গেছে, যে জীবাশ্মটার বয়স বিজ্ঞানীরা ধারণা করছেন যে 4000 বছর পুরনো? শুনেছো এরকম কোনো খবর টবর কখনো? জি স্যার। জি আচ্ছা, বিজ্ঞানীরা কি করে জানে যে 4000 বছর আগে এই প্রাণীটা মারা গেছে, মারা গিয়ে গাছের তলায় চাপা পড়ছিল, বা এই একটা মূর্তি পাইছে, মূর্তিটা 4000 বা 5000 বছর পুরনো? এই যে এখনো খবরে আছে যে ডাইনোসরের কঙ্কাল পাওয়া গেছে, হাতির কঙ্কাল পাওয়া গেছে, যেটা 10,000 বছর পুরনো। এগুলা কিভাবে পাই বলতে পারো? আইসোটোপের ক্ষয় থেকে। ভেরি গুড। সেটা কোন আইসোটোপ বলতে পারো? এই যে কার্বন 12 আইসোটোপ, 12 কি 13 আর কি, এক্সাক্ট মনে নাই। এই কার্বনের 12 আইসোটোপ, বুঝতে পারিছো? তাহলে জি স্যার আইসোটোপের ব্যবহার কি, কিন্তু একটা পেয়ে গেলাম আমরা, যে কোনো কিছুর বয়স নির্ধারণের ক্ষেত্রে আইসোটোপ ব্যবহার করা হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা আবার কোনো চিকিৎসার ক্ষেত্রে আইসোটোপ ব্যবহার করা হয়। তোমার জীবাণু মুক্ত বা জীবাণু মুক্ত করার জন্য আইসোটোপ ব্যবহার করা হয়, অনেক কাজে আইসোটোপ ব্যবহার করা হয়। হ্যাঁ, আমরা পরবর্তীতে যদি এই অধ্যায় থাকে আমরা ওগুলো দেখাবো। তারপর কি বলছে, কোন মৌলের পারমাণবিক সংখ্যা থেকে বোঝা যায় যে ওই মৌলের পারমাণবিক কয়টি নিউট্রন আছে। দেখো নিউটন সংখ্যা আমরা তো এতক্ষণ বললাম, যেমন আমি একটু আগে বললাম এটা ক্লোরিন, তাই না? ক্লোরিনের উপরে কত? 17 না 35 বলছিলাম না? Yes, sir. ওপরে 35, নিচে 17। নিচে 17 35 আর নিচে 17। আচ্ছা, এখান থেকে কি কি ইনফরমেশন পাইলাম? আমার 35 হচ্ছে ভর সংখ্যা। কি সংখ্যা? ভর সংখ্যা। সংখ্যা লেখো তোমরা, ক্লোরিন লিখে উপরে 35 লিখো, নিচে 17 লেখো, লিখে এই পাশে লিখে রাখো ভর সংখ্যা, নাই ভুলে যাবা। আর এইটা লেখো পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। সময় 30 সেকেন্ড, লিখে আমাকে বলবা। ভেরি গুড সামিয়া। আইসোটোপের এটাই হচ্ছে তোমার সংজ্ঞা। লিখেছো 35 এর পাশে ভর সংখ্যা আর এই 17-র পাশে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা লিখেছো? জি স্যার, লিখেছি। তাইলে এখান থেকে আরেকটা জিনিস পাচ্ছি, ইলেকট্রন কয়টা? 17 17টা। এখন যদি বলি এর নিউট্রন কয়টা, তাহলে কি করে বের করবা? ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা মাইনাস করব। থেকে এর ভেরি গুড, সংখ্যাকে মাইনাস ভেরি করব। গুড। তাহলে কত হয়? 18 18। তার মানে ক্লোরিনের মধ্যে নিউট্রন সংখ্যা কত আছে? 18টি 18টি 18। হ্যাঁ, সেটাই। এই দেখো বলেছে পারমাণবিক সংখ্যা 17 পাইলাম, ভর সংখ্যা 35 তাও পাইলাম, পরমাণুতে ইলেকট্রন প্রোটন কয়টা, এই যে তোমরা বের করেই ফেলেছো, কম হলে নিউট্রন সংখ্যা 18 অলরেডি বের করেছো তোমরা। একজন কি মেসেজ দিল জানি? The atom that has the same atomic number but different mass number, হ্যাঁ এটাই। ও ইংলিশে লিখে দিছে। দেখো তারপরে আইসোটোপ আমি বলা শেষ, তাই না? বলা হয়ে গেছে না আইসোটোপ? জি আইসোটোপ বুঝেছো তো জি তোমরা? স্যার জি ভেরি স্যার গুড। বুঝেছি চলে গেলাম আইসোটোপের ধর্ম ও ব্যবহার। আচ্ছা, ধর্ম বলতে কি বুঝাইলো? তার মানে কি ও মানে নামাজ পড়ে কি নামাজ পড়ে না, এরকম কোনো কিছু? তার বৈশিষ্ট্য বুঝাইছে। বৈশিষ্ট্য
হ্যাঁ, বৈশিষ্ট্য কোনো কিছু ধর্ম। আমি যদি বলি অমুকি ধর্ম কি, তার মানে আমি বুঝাইতেছি যে ওর বৈশিষ্ট্য, ও ভালো না খারাপ, ওর ব্যবহার কেমন, ও বড়দের দেখলে সম্মান করে কি সম্মান করে না, ও আব্বু আম্মুকে মানে সম্মান করে কি করে না, কথা শোনে কি শোনে না, এগুলাই হচ্ছে তার ধর্ম। ঠিক আছে? তা আইসোটোপ, এটা আইসোটোপ কি জানো? এরা অস্থায়ী হয়। কি হয়? অস্থায়ী। মানে যেমন যেমন দেখো, এই যে 35 ক্লোরিন 35 যেগুলা, এগুলা স্থায়ী, ওরা ওইভাবেই থাকবে। কিন্তু আইসোটোপ যে 37 যেটা বললাম, মানে ভর সংখ্যা যা 37 ছিল, ওর কি কাজ জানো? ও ওখানে স্থির হয়ে থাকতে পারবে না, ও ওখানে অস্থির ভাবে ছোটাছুটি করবে। কি করবে? অস্থির হয়ে ছোটাছুটি করবে। এই যে এই নিউক্লিয়াসের মধ্যে মনে করে, এই যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসের ভিতরে মারামারি করবে, মানে বেরোয় যেতে চাবে, এগুলা ভেঙে যেতে চাবে। কি হবে? ভেঙে যেতে চাবে। ওই যে বলছিলাম না, পরমাণুর সমস্ত ভর থাকে নিউক্লিয়াসের মধ্যে, এর মধ্যে থাকে। তার মানে এর ভর 35 না, কত? 37। কত? 35। এখন এ 37। এ কি চাবে জানো? এ ওর মধ্যে ভেঙে যেতে চাবে, ভেঙে ওর ওজন কমাবে। যেমন আমরা মোটা হয়ে গেলে কি করি? কি করে ওজন কমাবো? এই দৌড়াইতেছি, এই জিমে যাইতেছে, কি জন্য যাইতেছে? নিজের ওয়েট কমানোর জন্য, তাই না? অস্থির হয়ে পড়ি যে আমি কি করলে আমি ওজন কমাবো। ঠিক ওই ওজন কমায় এরা। আইসোটপ কি করতেছে? আইসোটপের কাজ হচ্ছে ওজন কমানো। মানে কিভাবে ওজন কমাবে? এই যে তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করবে। আমরা কি জিমে যে ঘাম ঝরাই না শরীর থেকে, জি স্যার। তার মানে আমরা না ওজন কমাই ফেলি। ইয়েস স্যার। আইসোটপের ঘামটাই হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি। আমরা যেমন মানব দেহ যেমন ঘাম ছড়াই, আর আইসোটপ কি ছড়াবে? তেজস্ক্রিয় রশ্মি ছড়াবে। এইভাবে তেজস্ক্রিয় রশ্মি ছড়াইতে ছড়াইতে কি হবে জানো? একসময় আইসোটপ স্থির হয়ে যাবে। কি হয়ে যাবে? তখন সে আর আইসোটপ তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করবে না। বুঝতে পারিছো? জি স্যার। ক্লিয়ার? ইয়েস স্যার। তার মানে বিভিন্ন ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপের এই ধর্ম কাজে লাগানো যায়। আচ্ছা, কি কি কাজে লাগানো যায় দেখো। চিকিৎসা ক্ষেত্রে আমি কি বললাম? তেজস্ক্রিয় আইসোটোপ হচ্ছে ওই যে তেজস্ক্রিয়, নাম শুনেই তো বুঝতে পারছো, একটা তেজস্ক্রিয় রশ্মি নির্গত করে। কি রশ্মি? তেজস্ক্রিয় রশ্মি। এখন আল্ট্রাভায়োলেট। এখন দেখো, তোমার রোগ নির্ণয় করছো। সাপোজ আমার কথা বলি, আমার শরীরে এক জায়গায় টিউমার হয়েছে। কি হয়েছে? টিউমার। টিউমার মানে কি জানো? হ্যাঁ, নষ্ট কোষ। কি কোষ? নষ্ট কোষ। কোষ চেনো তো তোমরা? ইয়েস স্যার। সেল। হ্যাঁ হ্যাঁ, সেল। দেখো, এই যে টিউমার, মনে করো একটা গাড়ি যদি অনেক দিন ধরে চালাও, তা গাড়িটা কি হবে? এক সময় নষ্ট হয়ে যাবে না? ইয়েস স্যার। তা আমাদের শরীরে যে কোষ আছে না, কোষও কিন্তু প্রতি সেকেন্ডে তোমার শরীরে হাজার হাজার লক্ষ লক্ষ কোষ মারা যাচ্ছে। এটা ভালো না খারাপ বলো তো? ভালো। কেন ভালো? কেন? একটা কোষ তোমার শরীরে অনেক দিন ধরে চলছে, তাহলে ওই কোষটা কি নষ্ট হয়ে যাবে না? জি স্যার। তখন জি নষ্ট হয়ে গেলে তোমার শরীরে কিডনি আছে না, কিডনি, জি স্যার। এই কিডনি কি করে জানো? এই কিডনি ওই কোষটাকে মেরে ফেলে। শুধু কিডনি মেরে ফেলে তা না, আরো অনেক অর্গানিজম আছে। তোমার ব্লাড আছে, তোমার শরীরে ওই যে শ্বেত রক্তকণিকা আছে। পড়িছো না? শ্বেত রক্তকণিকা জীবাণু ধ্বংস করে। পড়বা, না পড়লে পড়বা, এই বিজ্ঞানেই পড়বা। দেখো, এই তোমার শরীরে যে সেল গুলো আছে, এই সেল গুলো তোমার শরীরে মনে করো অনেক দিন ধরে কাজ করছে। কাজ করতে করতে কি হবে জানো? আচ্ছা, 1 মিনিট 30 সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, বুঝছো? দেখো, এই টিউমার জিনিসটা কি? তোমার শরীরে একটা কোষ অনেকদিন ধরে কাজ করছে, কাজ করতে করতে ওই কোষটা মরতেছে না। তাহলে ওই কোষে ওই যে নষ্ট কোষ, যে ওই আমরা তো জানি আমাদের একটা কোষ থেকে আরেকটা কোষ তৈরি হয়, তাই না? তুমি কি হয়েছিলে এত বড়? তুমি না হয়েছিল ছোট্ট? যখন আমরা হয়েছি ছোট্ট ছিলাম, আমরা এত বড় হইলাম, তো আমাদের কি কোষ বেড়েছে না? এই কোষ কিভাবে বেড়েছে? একটা কোষ থেকে আরেকটা কোষ হয়েছে, একটা কোষ থেকে দুইটা কোষ, দুইটা কোষ থেকে চারটা কোষ, চারটা কোষ থেকে আটটা কোষ, আটটা থেকে 16টা কোষ, এভাবে না বেড়েছে আমাদের শরীরে কোষ। জি স্যার। এখন তোমার শরীরে একটা নষ্ট কোষ, মানে অনেক দিন ধরে ও হইতে হইতে ও মরে, মানে কিডনি ওরে মারতে পারে নাই,
বা তোমার শরীরের কোনো রোগ প্রতিরোধ ব্যবস্থা ওই নষ্ট কোষটাকে মেরে ফেলতে পারে নাই। হ্যাঁ, তাহলে ওই কোষ থেকে যে কোষ তৈরি হবে সেগুলা কি হবে বলো দিন? ভালো কোষ হবে না খারাপ কোষ হবে? খারাপ কোষ হবে। খারাপ কোষ হবে। ভেরি গুড, খারাপ কোষ। তাহলে একটা খারাপ কোষ থেকে দুইটা খারাপ কোষ, দুইটা খারাপ কোষ থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে কয়টা? 16টা 16টা থেকে কয়টা? 32টা। ভেরি গুড। এই 32 আমরা একটা কোষ থেকে দুইটা, দুইটা থেকে চারটা, এক জায়গায় এরকম দলা মতো হয়ে যাবে না তখন কোষ? জি স্যার। নষ্ট কোষ খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি বিভাজন হয়, মানে খুব একটা কোষ থেকে আরেকটা কোষ তৈরি হয় নষ্ট কোষ। তাহলে এই জায়গায় তোমার একটা ঢিবি হয়ে যাবে, কি হয়ে যাবে? মানে মাটির ঢিবির মতো হয়ে যাবে। এটাকে আমরা টিউমার নাম বলি। কি বলি? টিউমার। টিউমার হওয়ার আগে যখন এই যে কোষ বাড়ে এটাকে আমরা সিস্ট বলি। কি বলি? সিস্ট। নাম মুখস্থ করার দরকার নেই, তোমাদের জানানোর জন্য বলছি। এই সিস্ট কি হয় জানো? এই সিস্ট যখন শক্ত হয়ে যায় তখন ওটা টিউমার বলি। এই টিউমার যখন আরো বড় হয়ে যায় তখন হয়ে যায় ক্যান্সার। বুঝতে পারিস? জি স্যার। এখন এই দেখো, আমি আমার শরীরে একটা নষ্ট কোষ পাইছি, চিকিৎসা করতে গিয়ে ডাক্তার ধরে ফেলেছে যে আমার শরীরে এক জায়গায় সিস্ট তৈরি হয়েছে। এখন এই সিস্ট গুলা, তার মানে সিস্ট বলতে তো সব ময়লা কোষ, মানে নষ্ট কোষ। এই নষ্ট কোষকে আমাকে মেরে ফেলতে হবে না? ইয়েস স্যার। মেরে নষ্ট কোষকে আমার তো কিডনি মেরে ফেলতে পারে নাই। তো এই নষ্ট কোষ যদি আমি মেরে ফেলতে পারি তাহলে ওই নষ্ট কোষকে আর কি নষ্ট কোষ তৈরি করতে পারবে? না স্যার। তাহলে ওই মেরে ফেলবা কি করে? এই আইসোটপ পাঠাবে শরীরে। মনে করো যে জায়গায় হয়েছে ডাক্তার তোমার শরীরে একটা আইসোটপ পাঠাবে, ওই আইসোটপটা এই জায়গায় এই নষ্ট কোষের ওখানে যাবে, গিয়ে ও তেজস্ক্রিয় রশ্মি নির্গত করবে। কি করবে? তেজস্ক্রিয় রশ্মি নির্গত করবে, করে এই যে কোষটাকে পুড়ায় ফেলবে। কি করবে? পুরাই ফেলবে। পুড়ায় ফেলবে। তাহলে কি ও কি মরে গেল না? জি। মরে গেলে তাহলে তো আমার আর টিউমার হওয়ার সম্ভাবনা নাই, কারণ আমি তো কোষ মেরে ফেলেছি। এবং এই মরা কোষটা তুমি কিভাবে বের করবা? তোমার শরীর থেকে কিভাবে বের হয় জানো? বলতে পারো? মলমূত্রের সাহায্যে। আমরা যে মলমূত্র ত্যাগ করি না, কিডনি এগুলাকে ছাকে, কিডনি এগুলা থেকে মানে রক্ত, তোমার ধরো পায়ে হচ্ছে একটা ময়লা কোষ আছে, রক্ত কি করবে জানো? ওই কোষটাকে নিয়ে আসে কিডনিতে নিয়ে যাবে। কিডনি ওই রক্ত ওই মরা কোষটাকে সেকে ফেলবে, সেকে তোমার মূত্রের সাহায্যে বের করে দেবে, তোমার ঘামের সাহায্যে বের করে দেবে, তোমার নাক থেকে নাকের সাহায্যে, মানে মানে কফ যেটা কফের সাহায্যে বের করে দিতে পারে, তোমার পায়ু পথে মানে মলের সাহায্যে বের করে দিতে পারে। তাহলে চিকিৎসা ক্ষেত্রে কেন কিভাবে ব্যবহার বুঝতে পারিছো? হ্যাঁ। জি। হ্যাঁ, এবং এই তেজস্ক্রিয় রশ্মি এক একটা লিমিট থাকে। তুমি তো বলতে পারো ভাইয়া আমার তো তাহলে এই ভালো কোষও মেরে ফেলতে পারে, মানে নষ্ট কোষ তো মেরে ফেললোই। তা এই তেজস্ক্রিয় আইসোটপের এক একটা লাইফ টাইম থাকে, মানে জীবনকাল থাকে। যেমন এখন মানুষ বাসে 80 বছর, 70 বছর, 100 বছর, তাই না? 100 বছরই ধরলাম মানুষ। ওই ডাক্তাররা যে আইসোটপ আমাদের শরীরে দেয় ও খুব কম সময় বাঁচে, হয়তো 3 ঘন্টা, 6 ঘন্টা এমন। বুঝতে পারিস? 6 ঘন্টা পরে আইসোটপ থেমে যায়, আর কাজ করে না। আর ভালো কোষ দুই একটা মরে গেলে মরে গেল, কারণ তোমার তো প্রতি সেকেন্ডে তোমার ওই ভালো কোষ মরে গেলে অন্য ভালো কোষ তো তোমার ভালো কোষ তৈরি করছে না? জি। হ্যাঁ, এই ক্ষেত্রে কি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়। আবার আমরা যে ওই যে এখন আবার ব্যবহার করা হয় এই যে যন্ত্রপাতি জীবাণুমুক্তকরণ। আচ্ছা, আমরা কি গরম পানিতে না কাঁচি ছুরি এগুলা তোমার ধুইতে দিই? গরম পানিতে, বা গরম পানিতে না ওই যে ধুইলে না এগুলা জীবাণু সব মরে যায়? জি স্যার। আইসোটপ থেকে কি তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়, তাই না? তো এই জীবাণুপত্র মানে যেগুলো অপারেশন করে যেসব কাঁচি দিয়ে, ওই কেসি গুলা কি করে জানো? এই আইসোটপ দিয়ে জীবাণু মুক্ত করা যায়, কারণ আইসোটপ থেকে তো তোমার গরম গরম তেজস্ক্রিয় রশ্মি বেরোয়, মানে তেজস্ক্রিয়তা নির্গত হয়, তাই না? গরম হবে তা না, তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় না? এই তেজস্ক্রিয় রশ্মিতে জীবাণু মরে যায়। কি হয়? জীবাণু মারা যায়। এই জন্য যন্ত্রপাতি জীবাণু মুক্তও করে এটা দিয়ে। আরো অনেক কাজে ব্যবহার করা হয়। আচ্ছা, কৃষি ক্ষেত্রে ব্যবহার করা হয়। বুঝতে পারিছো? যেমন একটা বীজের মধ্যে ময়লা আছে, ওই যে একটু আগে যে বললাম নষ্ট কোষ থেকে নষ্ট, তাহলে নষ্ট বীজ থেকে কি নষ্ট খারাপ চারা হবে না? একটা বীজে ভাইরাস আছে, হ্যাঁ, ওই ভাইরাস ওই তার মানে একটা জীবে যখন ভাইরাস থাকবে, আমি যখন ওখান থেকে একটা গাছ হবে যখন, তাহলে ওই গাছটা কি ভালো হবে? রোগযুক্ত হবে না? তাহলে আমি এই আইসোটপ দিয়ে যদি ওই ভাইরাসটা বা ওই ব্যাকটেরিয়াটা যদি মেরে ফেলতে পারি,
তাহলে কি আমার কি আর খারাপ গাছ হবে? হুম? নো স্যার। নো স্যার। তাহলে কি কৃষিক্ষেত্রে ব্যবহার হচ্ছে না এটা? জি স্যার। ভেরি গুড। এবার আমরা নেক্সট দেখি খাদ্যদ্রব্য সংরক্ষণে। আচ্ছা, খাদ্যদ্রব্য পচে যায় কি জন্য বলো দিনি? ব্যাকটেরিয়ার কারণে। কিসের কারণে? ব্যাকটেরিয়ার কারণে। ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া। তা আমি যদি আইসোটপ দিয়ে ব্যাকটেরিয়া গুলো মেরে ফেলি তাহলে কি আমার খাদ্য আর পচবে? নো স্যার। না। তো আমি আইসোটপের তেজস্ক্রিয় রশ্মি দিয়ে এই যে ব্যাকটেরিয়া মেরে ফেলবো। তোমরা একটা জিনিস খেয়াল করবা, মিষ্টি খাও তোমরা কে কে? মিষ্টি 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 খাওয়ার পরে ব্যাকটেরিয়া কিন্তু মিষ্টি খুব পছন্দ করে, হ্যাঁ। এই মিষ্টি খাওয়ার পরে অনেক সময় পরে, মানে কিছু সময় পরে দেখবা গালের ভিতরে টক টক লাগে। কি লাগে? টক টক। খেয়াল করছো তোমরা এটা আগে কখনো? না স্যার। স্যার। খেয়াল করতে পারো নাই না? না স্যার। আজকে বললাম, আজকে থেকে খেয়াল করতে পারবা। এতদিন জানতা না বলে তোমরা মানে অনুধাবন করতে পারো নাই। দেখবা মিষ্টি খাওয়ার অনেক সময় পরে গালের ভিতরে টক টক লাগে, মানে এই ব্যাকটেরিয়া চলে আসে গালের ভিতরে। এই ব্যাকটেরিয়া যে অ্যাসিড নির্গত করে, ব্যাকটেরিয়া কি নির্গত করে? অ্যাসিড। এই অ্যাসিডের কারণে এই ফল ফুল মানে এই যে তরি তরকারি নষ্ট হয়ে যায়। কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। তা অ্যাসিড কিন্তু টক স্বাদযুক্ত। কি স্বাদযুক্ত? টক স্বাদযুক্ত। সেই জন্য তোমার গালের মধ্যে টক লাগে। তখন আমরা টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করি। মানে অ্যাসিডের বিপরীত কি? ক্ষার। স্যার। ক্ষার না অ্যাসিডের বিপরীত? জি। জি স্যার। তার মানে আগুনকে নিভাইতে হলে তুমি কি দাও আগুনে? পানি দাও না? জি। তাহলে অ্যাসিড তোমার গালের মধ্যে যখন ব্যাকটেরিয়া তৈরি করতেছে, যার কারণে টক লাগছে, এই জন্য আমরা সকালবেলা কি করি? দাঁত ব্রাশ করি। দাঁত ব্রাশ করি যে টুথপেস্ট। টুথপেস্ট কি বলো দিন? ক্ষার। মানে অ্যাসিডের বিপরীত। বুঝতে পারিছো? ইয়েস স্যার। তখন আমাদের ওই ব্যাকটেরিয়া মরে যায় বা গালের থেকে চলে যায়। এই ক্লিয়ার? জি। এবার বলছে ভূতাত্ত্বিক বিজ্ঞানে গবেষণার কাজে। তোমরা অনেক সময় খবরে শুনে থাকে যে কোনো কয়েকটি দেশে কোটি বছর পুরানো ফসিল। এই দেখো, আমি এটা আগেই বলেছি, তাহলে আমি এটা নিয়ে আর বললাম না, ঠিক আছে? কোটি বছর আগে এই যে পুরানো ফসিল পাওয়া গেছে। ওই যে ফসিল মানে জীবাশ্ম জ্বালানি। ফসিল কি কাদের বলে জানো? ফসিল কি? ফসিল জানো কি? জি না স্যার। মনে করো। জীবাশ্ম। জীবাশ্ম। ভেরি গুড, জীবাশ্ম। তা জীবাশ্মটা কি দেখো, মনে করো অনেক বছর আগে, কোটি কোটি বছর আগে একটা জীবজন্তু মারা গেছে। এখন ঘূর্ণিঝড় হইছে, ভূমিধস হইছে, হওয়ার পরে এই মনে করো এই যে জীবটা বা কোন একটা বড় মোটা গাছ, এটা কি হয় জানো? ওই যে মাটির নিচে চাপা পড়ে। কি হয়? মাটির নিচে চাপা পড়ে। তখন মাটির নিচে কিন্তু অনেক গরম থাকে, জানো তোমরা? ওই যে ইয়েস যেমন স্যার। যেমন আগ্নেয়গিরি, আগ্নেয়গিরি মাটির নিচে আগুন বের হয়, অনেক গরম থাকে। তো গরমে কি হয় জানো? ওই জীবটা ওখানে মনে করো পচে গলে একটা তেল তৈরি হয়। কি তৈরি হয়? তেল। ওই তেলটা আমরা তুলে পেট্রোল বানাই, ডিজেল বানাই, কেরোসিন বানাই। এগুলা ফসিল, মানে জীবাশ্ম জ্বালানির মধ্যে পড়ে এগুলা। মানে ফসিল বলতে শুধু যে এই যে এই তেল কয়লা গ্যাস তা না। আমরা যে কয়লা আনি না, ইন্ডিয়া থেকে কয়লা রপ্তানি করি, সরি আমদানি করি, আমদানি আমদানি রপ্তানি কয়লা। শুনে থাকবা যে কয়লা শিল্প কারখানায় কয়লা লাগে। কয়লা বলতে কোন কয়লা? ওই যে চুলায় জাল দিয়ে ওই কয়লা, যা আমি কাঠ পুড়াইলাম, কাঠ পুড়ায় কয়লা হইলো, আর ওই কয়লা। পাহাড়ের নিচের কয়লা। হ্যাঁ, পাহাড়ের তে কয়লা। ওই কয়লাগুলো কি বলো দিনি? এই গাছ পুড়ে, মানে গাছ পাহাড় মানে লতা পাতা এগুলা ওই মাটির নিচে চাপা পড়ে। চাপা পড়লে ওরা তাপে আর চাপে, তাপে এবং চাপে এক জায়গায় হয়ে যায়। মনে করো ফসিল তৈরি হয়। ওইটাই হচ্ছে আমরা ওইটাও একটা ফসিল, কয়লা নিজেও একটা ফসিল। ওইটা যখন আমরা চুলায় দিই ওটা অনেক তাপ উৎপন্ন করে। বুঝতে পারছো? ওইটাকে বলি কয়লা। তাহলে ওইটাও একটা ফসিল। এখন ওইটা কত বছর আগে তৈরি হয়েছে এটা তুমি পাবা কি করে? এই যে আইসোটপের সাহায্যে, মানে ওই যে কার্বন 12 আইসোটপ, তাই না? কার্বন 12 বা 13, কার্বন 13 আইসোটপ দিয়ে বয়স নির্ণয় করা হয়। কিভাবে নির্ণয় করা হয়? আচ্ছা, তোমাদের মনে কি কোশ্চেন এসছে যে আইসোটপ দিয়ে কিভাবে আবার বয়স নির্ণয় করে? এসছে? জি স্যার।
তার কোশ্চেন তো তোমরা কেউ করলা না, তোমরা কি জানো এর অ্যান্সার কি, কিভাবে তৈরি করে বয়স? হ্যাঁ, বলতে পারবা? পারো না, কিন্তু তোমরা কিন্তু কোশ্চেন করোনি। আমি কিন্তু বলেছি যেটাই জানবা না আমাকে কোশ্চেন করবা। হ্যাঁ, দেখো কার্বন, এই কার্বন 12 আইসোটোপ দিয়ে কেন এ করে? আমাদের সবার শরীরে কার্বন আছে। গাছের বলয় থেকে? হ্যাঁ কি গাছের বলয়। না, দেখো আমাদের সবার শরীরে কার্বন আছে। আমাদের শরীরে মোট 28 ধরনের মৌল পাওয়া যায়। কত ধরনের? 28 না 26 ধরনের মৌল। আমাদের শরীরে 26 ধরনের মৌল পাওয়া যায়। আচ্ছা দাঁড়াও, ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। ডাক্তারের কাছে যেতে হবে, ওটা বাসায় করা যাবে না, বেশি বুঝো না। ওটা ডাক্তার দেখাইলে ঠিক হয়ে যাবে। ডাক্তার না দেখালে বাসায় উল্টো পাল্টা কোনো কিছু দিলে সমস্যা হয়ে যাবে। যাও নিয়ে যাও। আলিক ওই ঘরে যাও, বাবু না ওই ঘরে যাও। দেখো মনে করো আমাদের শরীরে একটা নির্দিষ্ট পরিমাণ কার্বন থাকে। প্রত্যেকটা জীবের শরীরে। ধরলাম আমার শরীরে ধরলাম একটা প্রাণীর শরীরে 10টা কার্বন আছে। কয়টা কার্বন? 10টা। জীবিত থাকা অবস্থায় এই কার্বনের পরিমাণ কমে না আমাদের শরীর থেকে। কি বললাম? জীবিত থাকলে তার শরীর থেকে কার্বনের পরিমাণ কমে না। বুঝতে পারিছো? যেদিন সে মারা যাবে তখন তার শরীর থেকে কার্বন কমতে থাকবে। কি কমতে থাকবে? কার্বন কমতে থাকবে। হ্যাঁ, মানে আমাদের হাড্ডিতে থাকে, দাঁতে থাকে, চুলে থাকে, সব জায়গায় থাকে। এখন আমি ধরলাম মরে যাওয়ার পরে এক এক দিনে 2টা করে কার্বন শেষ হয়। কয়টা করে কার্বন? 2টা। 2টা করে কার্বন। তা আমার শরীরে ধরো 10টা কার্বন আছে। হ্যাঁ, বা একটা জীবের শরীরে 10টা কার্বন আছে। কয়টা কার্বন? 10টা। 10টা কার্বন। এখন বিজ্ঞানীরা অনেকদিন পরে একটা প্রাণীর মৃতদেহ পাইলো। এখন ওই প্রাণীর শরীরে 10টা কার্বন ছিল। এখন বিজ্ঞানীরা দেখলো যে ওখানে আর তোমার 4টে কার্বন আছে। কয়টা কার্বন? 4টা। থাকার কথা ছিল কয়টা কার্বন? 10টা। 10টা। তার মানে কয়টা কম আছে? 6টা। 6টা। এক এক দিনে কয়টা করে কার্বন শেষ হওয়ার কথা? 2টা করে। তাহলে 6টা কার্বন কয়দিনে শেষ হয়েছে বলো দিনই? 3 দিনে। তার মানে ওই প্রাণীরা কয়দিন আগে মারা গেছে? 3 দিন আগে। বুঝতে পারিছো? তেজস্ক্রিয়তা দিয়ে বা আইসোটোপ দিয়ে বা কার্বন 12 দিয়ে কিভাবে কত বছর পুরনো এটা বোঝা যায়। ইয়েস স্যার। ক্লিয়ার? জি। ক্লাসে কয়জন আছে? 14 জন। প্রত্যেকদিন কি এমনই থাকে? এমনই কি উপস্থিত থাকে নাকি? এর চেয়ে বেশিও থাকে। মাঝে মধ্যে 23-24 হয়। আচ্ছা আচ্ছা, তাহলে দেখি আমরা পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে। পরমাণুতে দেখো কিভাবে বিন্যস্ত থাকে। দেখো এই হচ্ছে একটা লিথিয়াম পরমাণু। কি পরমাণু? লিথিয়াম। এই লিথিয়ামের চারিপাশে কি আছে? কক্ষপথ। কি আছে? কক্ষপথ। নির্দিষ্ট কক্ষপথ। কি কক্ষপথ? নির্দিষ্ট কক্ষপথ, যেগুলা কি বৃত্তকার, তাই না? বলো দিনি এই বৃত্তকার কক্ষপথের কথা কে বলছিল? আমি বলেছি আগেই। বিজ্ঞানী বোর। বিজ্ঞানী বোর। বোর বলছিল, কিন্তু রাদারফোর্ড কিন্তু বলে নাই। এখন এই বৃত্তকার কক্ষপথে মনে করো একটা কক্ষপথ, 2টা কক্ষপথ, আরো একটা থাকতে পারে 3টা কক্ষপথ, আরো একটা থাকতে পারে 4টা কক্ষপথ, এরকম। তো এক একটা কক্ষপথে ইলেকট্রন থাকে। কি থাকে? ইলেকট্রন। ইলেকট্রন থাকে কয়টা করে? প্রথম কক্ষপথে 2টা। প্রথম কক্ষপথে 2টা, তারপরে 8টা, তারপরে 16টা। 18টা। হ্যাঁ 18টা, তারপরে 35টি। হ্যাঁ, কোন সূত্র থেকে পাইলা? এই 2n² সূত্র থেকে, তাই না? জি স্যার। তার মানে 2n²। ওই যে আমি যদি বলি এইটা কয় নাম্বার কক্ষপথ? 1টা 2টা, এটা 3 নাম্বার কক্ষপথ, তাই না? এটা তার মানে n এর মান 3 বসাও। এখানে 3 বসাইলে কি হবে বলো দিনি? 3 × 9, এই যে স্কয়ার রয়েছে, তার মানে বর্গ। 3 এর বর্গ করলে 9 হয়। 9 2 কত? 18। 18। এভাবে তাহলে প্রথম কক্ষপথে কয়টা? n এর মান 1 বসাইলে 1 এর স্কয়ার করলে 1ই হয়। তার মানে প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন থাকবে। কয়টা ইলেকট্রন? 2টা। তারপরে 8টা। 8টা। কিন্তু লিথিয়ামে মোট পরমাণু আছে 3টা। কয়টা? এই ইলেকট্রন আছে মোট 3টা। কয়টা? 3টা।
তা প্রথম কক্ষপথে যদি দুইটা দিয়ে দাও বাকি থাকে কয়টা? একটা। একটা। ওই একটা পরের কক্ষপথে চলে যাও, বুঝতে পারিছো? ইয়েস স্যার। এখন সোডিয়ামে আসি, সোডিয়ামে মোট আছে 11টা, কয়টা? 11টা। তাহলে প্রথম কক্ষপথে কয়টা? 2টা। দ্বিতীয় কক্ষপথে? 8টা। তৃতীয় কক্ষপথে? একটি। একটা। হ্যাঁ, তাহলে দেখো একটা, তার মানে এই দেখো একটা কক্ষপথ কয়টা ইলেকট্রন আছে দেখো দিনই, দুইটা, দুইটা। দেখছো? আর দ্বিতীয় কক্ষপথে সবগুলা জোড়ায় জোড়ায় লিখবা, দেখছো 8টা কয় জোড়া আছে দেখো দিনই, 1 জোড়া, 2 জোড়া, 4। 3 জোড়া, 4 জোড়া, তার মানে 8টা। 4। ওগুলা কিন্তু জোড়ায় জোড়ায় লিখতে হবে, শুধু কখন প্রথম কক্ষপথ বাদে, কখন প্রথম কক্ষপথে দুইটা দুই পাশে দুবার, বাকিগুলা জোড়ায় জোড়ায় লিখবা। আর যে একটা বাকি থাকলো না, একটা, তাহলে 11টা হয়ে গেল না? ইয়েস স্যার। ভেরি গুড। এখন এই দেখো এখানে দেওয়া আছে, তার মানে আর্গনের ইলেকট্রন বিন্যাস কত হবে? আর্গনের মোট 18টা, তার মানে 2, তারপরে 2 কত 8। হবে? 8। তাহলে 2 এই 8 8। এই খালি ঘরগুলো তোমরা পূরণ করবা, ঠিক আছে? স্যার করছি। করেছি। আর এই যে এগুলোর সংকেত জানো তো? হাইড্রোজেন এইচ, হিলিয়াম এইচি, জানো তো নাকি? ইয়েস স্যার। জি স্যার। হ্যাঁ, বোর, নাইট্রোজেন, অক্সিজেন এগুলো করবা। ইলেকট্রন বিন্যাস ও মৌলের ধর্ম। হয়ে গেল। এই যে ইলেকট্রন বিন্যাস বলেছে যে একটি পরমাণুতে সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকতে পারে, যদি ঠিক সেই কয়টিই থাকে তাহলে কক্ষপথটি পূর্ণ থাকে। তার মানে কি বলেছে দেখো, লিথিয়াম পরমাণুতে 2টি ইলেকট্রন থাকে। দেখো প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 2টি। 2টা। তার মানে এই যে লিখেছে, তার মানে প্রথম কক্ষপথে এই যে লিথিয়ামের প্রথম কক্ষপথ কি আছে বলো দিনই? পূর্ণ আছে না? এই যে পূর্ণ। প্রথম হ্যাঁ। কক্ষপথে 2টা থাকতে পারে, 2টাই আছে, তার মানে পূর্ণ আছে। কিন্তু দ্বিতীয় কক্ষপথে কটা থাকার কথা? 8টা, কিন্তু আছে কটা? একটা। একটা। তাহলে কি এটা কি পূর্ণ? না। অপূর্ণ, তার মানে এটি অস্থিতিশীল। ওই একা একা ওর ভালো লাগছে না ওখানে, ও অস্থিতিশীল। ও কি করবে জানো? ওটা ছেড়ে দেবে, মানে বলবে তুই চলে যা, বুঝতে পারিস? ইয়েস স্যার। হ্যাঁ, এই যে এখানে যেমন 2 5 এক্স কি দেখো দিন, দ্বিতীয় কক্ষপথে থাকার কথা কটা? 8টা থাকার কথা না? জি। কিন্তু থাকার কথা আছে তো 5টা, তার মানে আমার কম আছে কয়টা? 3টা কম আছে না? তার মানে এটি কি করবে জানো? আর একজনকে বলবে আমার 3টা পরমাণু দে। কি বলবে? আমাকে 3টা পরমাণু দাও, বুঝতে পারিছো? ইয়েস স্যার। ঠিক এই জিনিসটা দেখো, সোডিয়াম আর ক্লোরিনটা দেখো, দেখেছো? দেখো জিনিস, সোডিয়ামের শেষ কক্ষপথে 8টা থাকার কথা, আছে কয়টা? আছে কয়টা? একটা। একটা। আর ক্লোরিনের শেষ কক্ষপথে 8টা থাকার কথা, আছে কয়টা? শেষ কক্ষপথে তো 7টা। 18টা থাকার কথা। তাহলে এখনো কয়টা লাগবে ক্লোরিনের শেষ কক্ষপথে পূর্ণ হতে? একটি। একটা লাগবে। আর এর কয়টা লাগবে? একটি ছাড় একটা। দিলে। ভেরি গুড, একটা ছেড়ে দেবে। ছেড়ে দিয়ে তাহলে এই একটা ছেড়ে দিলে এই একটা কার লাগতো? ক্লোরিনের। ক্লোরিনের কাছে চলে যাবে। তাহলে এইটি ছেড়ে দিল। দেখো আসি এখন নিচে, এই যে সোডিয়াম, সোডিয়ামের কয়টা ছিল? 11টা, তাই না? জি। 11টা থেকে একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে। ইতে ইলেকট্রন বোঝায়, কি বোঝায়? ইলেকট্রন। তার মানে 2 8 1, তাই না? এই একটা কি করলো? ছেড়ে ছেড়ে দিয়েছে। দিল। এইভাবে লিখেছে ছেড়ে দেওয়াটা, ঠিক আছে? এখন মনে করো তোমরা দুই বান্ধবী বা দুই বন্ধু এক জায়গায় যাওয়া, কিন্তু যাইতে যাইতে তোমরা দোকানে চিপস আছে না, চিপস চিপস পছন্দ হইলো। একজনের কাছে আছে চিপসের দাম কত? 10 টাকা করে না? 10 টাকা। Yes, sir. তোমার দুই বন্ধু যাচ্ছ, একজনের কাছে আছে 11 টাকা আর একজনের কাছে আছে 9 টাকা। কয় টাকা? 11 টাকা আর 9 টাকা। 9 টাকা। তাহলে তুমি কি করবা? তোমার বন্ধু যার কাছে 9 টাকা আছে তাকে কি করবা? যে বন্ধু এই নে তুই 1 টাকা নিয়ে চল, দুইজনই চিপস খাই। 2টা চিপস নিবা না? জি স্যার। তাহলে কি তোমাদের মধ্যে একটা ভালো বন্ডিং হবে না? মানে ভালো ফ্রেন্ডশিপ হবে না? জি স্যার। ঠিক এই ফ্লোরিনের ইলেকট্রন কটা থাকে? 9টা ইলেকট্রন, তার মানে 2 কত 7 কত? 2 7। তাহলে একটা কয়টা ঘাটতি কম আছে? থাকে। একটা কম কয়টা আছে। কম আছে? একটা এই কম একটা আছে। দেখো,
এই যে সোডিয়াম যে একটা ছেড়ে দিল না, এই যে এই পাশে এই একটা ছেড়ে দিল না, জি হ্যাঁ স্যার, এই যে এই একটা কি করতেছে জানো, এই দেখো ফ্লোরিন নেছে, কি নেছে, ক্লোরিন ধরে নিয়েছে। Chlorine. নিয়ে কি হয়ে গেছে, এ মাইনাস হয়ে গেছে। আর সোডিয়াম কি ছেড়ে দিছিল না এই জায়গায়, ইয়েস স্যার। মানে ছেড়ে প্লাস দেওয়ার হয়ে কারণে গেছে। সেজন্য প্লাস, মানে ও বড় লোক, ধনাত্মক, মানে আমি তোকে দিয়ে দিছি সেজন্য ও প্লাস। আর এই যে ফ্লোরিন একটা নেছে, তার মানে এরা ঋণী হয়ে গেছে, এর কাছে ঋণী, সেজন্য এ হচ্ছে ঋণাত্মক। বুঝতে পারিছো? হ্যাঁ, জি ইয়েস স্যার। ইয়েস স্যার। Sir. মানে এই যে সোডিয়াম আর ফ্লোরিন দুইজন একসাথে, এই যে বন্ধু বাজারে যাচ্ছিল, এরা চিপস কিনলো, তাহলে দুইজনে, এ যখন এর 1 টাকা দিয়ে দিল, এই সোডিয়াম যখন এর 1 টাকা দিয়ে দিল, এরা ফ্রেন্ডশিপ হয়ে গেল না? এ দেখো এরা একসাথে এখন গলায় হাত দিয়ে দিয়ে যাচ্ছে, যে দুই বন্ধু গলায় হাত দিয়ে গল্প করতে করতে যাচ্ছে আর চিপস খাচ্ছে। বুঝতে পারিছো? স্যার, হ্যাঁ, একটা এখন এমন পরমাণু ছেড়ে আরেকটা, দিলে তো এখন আরেকটা উদাহরণ দিই আমি। ম্যাগনেসিয়াম, কি এটা? Magnesium. ম্যাগনেসিয়ামের 12টা ইলেকট্রন, কয়টা ইলেকট্রন? 12টি। 12টা। তার মানে 2 2 8 8 8 2 2। আর অক্সিজেনের কটা ইলেকট্রন? 8টা, তার মানে 2 6, তাই না? তার মানে Yes, এর sir. শেষ কক্ষপথে এর শেষ কক্ষপথে কটা ইলেকট্রন দরকার? আরো দুটো। 8টা। দুটি। কয়টা দরকার? 2টি দরকার। 2টা। আর এ দুইটা কি করবে, ছেড়ে দেবে না? ইয়েস স্যার। জি Sir. তাহলে কি করবে দেখো, তাহলে এটা কি হয়, Mg, এই গেল, কয়টা ইলেকট্রন ছাড়বে ম্যাগনেসিয়াম? 2টা। 2টা। তাহলে এর মাথায় কি লিখবো আমি, 2 প্লাস লিখবো না? জি স্যার। এবার প্লাস কটা ইলেকট্রন ছাড়লো? 2টা ইলেকট্রন ছাড়লো, তাই 2 দিয়ে আমি ই লিখলাম, ই লিখে মাথায় ছোট্ট করে একটাই দিলাম, মানে এই চিহ্নটা তুমি কি হাতে লেখা বুঝতে পারছো? Yes, sir. আমি লিখলাম। এবার দেখো, এই 2টা ইলেকট্রন কে গ্রহণ করবে, কম আছে কার? অক্সিজেনের। অক্সিজেন, তাই এই 2টা ইলেকট্রন অক্সিজেন গ্রহণ করলো। এই যে আমি লিখলাম এখানে 2 ই লিখলাম, কি লিখলাম, 2 2 ইলেকট্রন। তখন অক্সিজেন কি হয়ে যাবে দেখো তিনি, অক্সিজেন মাথায় কি হবে তখন, যেহেতু নিয়েছে 2 মাইনাস হয়ে যাবে, কি হয়ে যাবে? 2 মাইনাস। 2 পরে minus তখন এরকম একটা দাগ হবে, দাগ দেওয়ার পরে কি লিখবা, ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন ইকুয়াল টু কি লিখবা, Mg O, একসাথে হয়ে যাবে এরা। বুঝতে পারিছো? Yes, sir. ক্লিয়ার? Yes, sir. আর কি আছে আমাদের অধ্যায়? আর নাই। এখন বলো তোমরা বুঝতে পেরেছো কিনা সব? স্যার, বুঝতে, হ্যাঁ বলো। ইলেকট্রন যখন ছাড়বে তখন হ্যাঁ, তো তাহলে কথার কথা যখন সোডিয়াম একটা ইলেকট্রন ছাড়বে তখন তো তার ইলেকট্রন সংখ্যা 10 হয়ে যাবে, তাহলে তো সেটা নিয়নের সমান হয়ে যায়। হ্যাঁ তখন নিয়নের সমান হয়ে যাবে, তো নিয়নের তাহলে সমান হবে, কিন্তু এই যে উপরে 2 প্লাস লিখলা, নিয়নের সমান হবে। দেখো এই তুমি যে কোশ্চেনটা করলে, এটা পরীক্ষায় এমন কোশ্চেন আসে যে বলবে নিম্নের কোনটি নিয়নের ইলেকট্রন বিন্যাস ধারণ করে। কিসের? নিয়নের ইলেকট্রন বিন্যাস কত, 2 8 না? জি জি স্যার। এখন নিচে কিছু পরমাণু দেবে, এই দেখো Mg2 প্লাস দেবে, কি দেবে, Mg2 প্লাস। Mg2 প্লাস মানে বলো তিনি এই জায়গাটায় ইলেকট্রন আছে কয়টা, 10টা না? কারণ ম্যাগনেসিয়ামে থাকার কথা কয়টা, 12টা, কিন্তু 2 প্লাস মানে কি 2টা ইলেকট্রন ছেড়ে দেছে, জি স্যার। তার মানে Yes, কয়টা ইলেকট্রন আছে, 10টা। তার মানে 10টা। 10টার ইলেকট্রন বিন্যাস কত, 2 8 না? জি জি স্যার। এটা কিসের ইলেকট্রন বিন্যাস ধারণ করলো, নিয়নের। নিয়নের। Mg2 প্লাস কে তো তুমি আর নিয়ন বলতে পারবা না, 10টা ইলেকট্রন বলে তুমি কি নিয়ন বলে দিবা? কারণ নিয়ন তো নিষ্ক্রিয় গ্যাস। নিয়ন কি গ্যাস? নিষ্ক্রিয় গ্যাস। তোমার কোশ্চেনে এটা আসবে যে নিম্নের কোনটি নিয়নের ইলেকট্রন বিন্যাস ধারণ করে, তার মানে Mg2 প্লাস অথবা সোডিয়াম প্লাস, শুধু প্লাস, কারণ সোডিয়াম শুধু প্লাসেও 10টা ইলেকট্রন থাকে, তার মানে 2 8। বুঝতে পারিছো? Yes, Yes, sir. স্যার। হ্যাঁ এমন কোশ্চেন আসবে, বা আসে, টেনেও আসে, এই এসএসসি পরীক্ষায় এমন কোশ্চেন আসে। এমনকি এই অধ্যায় কি সম্পূর্ণ ক্লিয়ার? হ্যাঁ স্যার, Yes, 118তম মৌলে কি বলছো? 118তম মৌলে পারমাণবিক সংখ্যা কত?
পারমাণবিক সংখ্যা 118। তাহলে তার ইলেকট্রন বিন্যাস কেমন হবে? ওইটা তোমরা দেখো, আপাতত তোমরা করবা 2-8-8, হ্যাঁ 2-8-8 করে। তোমাদের এইটা যেহেতু 20-র উপরে আসবে না, বুঝতে পারছো? ইলেকট্রন বিন্যাস, এই যে ইলেকট্রন বিন্যাস করার নিয়ম কিন্তু তোমরা এখন এইভাবে করতেছো, যখন 9-10-এ উঠবা তখন কিন্তু আর এই নিয়মে তোমরা করতে পারবা না ইলেকট্রন বিন্যাস। তখন শিখবা, তখন 1s 2s 2p এমন দিয়ে করতে হয়, ওটা আমি এখন তোমার মাথায় ঢুকাবোই না বা বলবোই না। তুমি এখন 20 পর্যন্ত আসবে, এই নিয়মেই করবা। 20 যখন পার হবে ইলেকট্রন বিন্যাস করার নিয়ম কিন্তু চেঞ্জ হয়ে যায়। যখন 20 পার হবা, যেমন তোমার ক্যালসিয়াম, হ্যাঁ কি ক্যালসিয়াম 20 ক্যালসিয়াম, জিঙ্ক, এক- কপার, এগুলার ইলেকট্রন বিন্যাস কিন্তু এই 2-8-8 এভাবে আর করতে পারবা না। তখন তখন অন্য নিয়মে করতে হয় ইলেকট্রন বিন্যাস, এবং সেটা 9-এ শিখবা তোমরা। 9-এর কেমিস্ট্রি বইয়ের 3 অধ্যায় থেকে শিখবা, বুঝতে পারিছো? ইয়েস স্যার। তারপর হ্যাঁ একটা কোশ্চেন, বলো বলো। স্যার মানে মৌলের তৃতীয় মানে একটি মৌলের, মৌলের তৃতীয় শক্তি স্তরে তো 18টা মৌল থাকার কথা। হ্যাঁ কিন্তু 2-8-8 কেন, তাই তো? জি, দেখো মানে স্তরে 8টা দেখো করে দেখো কেন? হ্যাঁ আমার কাছে ট্যাবলেট থাকলে আমি খুব ভালোভাবে এখন দেখাইতে পারতাম। এটা চিত্র এঁকে দেখাইতে হবে। মনে করো একটা রোড, মহাসড়ক। কি সড়ক? মহাসড়ক। মহাসড়ক। আমি বললাম এটা যশোর বেনাপোল রোড। কি রোড? যশোর বেনাপোল। যশোর বেনাপোল। আচ্ছা, যশোর বেনাপোল রোডের এই পাশ দিয়ে কি কোনো রাস্তা নেই আর? যেমন একটা রাস্তা শার্শা চলে গেল, একটা রোড গেল পাটবাড়ি রোড, একটা রোড গেল বাহাদুরপুর রোড, এমন নাম থাকে না? বলে না অমুক লেন, কিন্তু একটা মহাসড়ক থাকে না? ইয়েস স্যার। এই মহাসড়কটা, এটাকে আমরা এন দিয়ে ওই 1 2 3 যেটা বলি, তোমরা 1 2 3 দিয়ে হিসাব করি। কি দিয়ে হিসাব করি? 1 2 3। 3। মানে এইটা এন, মানে প্রধান কক্ষপথ, এই যে এটা এই যে 2n। এখন এই এন দেখো, এদের থেকে আবার শাখা রোড বের হয়, যেটাকে এই যে প্রধান শক্তি স্তর, এটাকে বলি আমরা অরবিট। কি বলি? অরবিট। অরবিট বলি। এখানে কোথাও লেখা আছে? লেখা নাই, বা পাবা, পরবর্তীতে পাবা তোমরা। শক্তি, এই যে শক্তি স্তর বা শক্তি। আর এই পাশ দিয়ে যেগুলা চলে যায় এগুলোকে বলে উপশক্তি স্তর। এই যে বললো যে ভাইয়া আমরা তো বলি 18টা ইলেকট্রন থাকে, ওই বাকি ইলেকট্রন গুলো এই উপশক্তি স্তরে থাকে, মানে মেন রোডে থাকে করা, আর এই পাশে ইলেকট্রন থাকে করা। এইগুলা সব বিস্তারিত তোমরা, ওই যে বললাম না 20 পার হইলে আমরা ইলেকট্রন বিন্যাস চেঞ্জ করে ফেলি, তখন 2-8-8 দিয়ে আর করতে পারবা না, তখন অমন হয়ে যাবে, বুঝছো? তখন ওগুলার এক একটা নাম থাকে, এস একটা অরবিটালের নাম, একটা পি, একটা ডি, এমন। ওগুলা তোমার মাথায় ঢুকানো মানে এখন মাথা জ্যাম হয়ে যাওয়া। তবে এটা পরবর্তীতে জানতে পারবা, এবং মাথায় কিউরিসিটি থাকা ভালো, এই জিনিসটা নিয়ে আಗೋবা। হুম। এমনকি তুমি বুঝতে পারছো যে ভাইয়া কেন আমি 18 লিখতে পারতেছি না? কারণ মেন সড়কের সাথে কিছু পার্শ্ববর্তী রাস্তা চলে যায়, ওই রাস্তায়ও তোমার ওই ইলেকট্রন থাকে, ওইগুলা সব কাউন্ট করলে তুমি 18টা পাবা। বুঝতে পারিছো? ইয়েস স্যার। হ্যাঁ তার মানে উপশক্তি স্তরে যে ইলেকট্রন গুলো বিন্যস্ত থাকে সেগুলো সহ যোগ 18টা, করলে হ্যাঁ 18টা ওগুলাকে বলে এস, একটা উপশক্তির স্তরের নাম, একটা আছে পি, একটা নাম ডি, আর একটা নাম এফ। বুঝতে পারিছো? এই যে এগুলার নাম আমি যেমন বললাম, শার্শা রোড, বেনাপোল রোড, অমুক সড়ক, ওগুলার নাম হচ্ছে এই যে এসপিডিএফ। ওগুলাকে বলে অরবিট, এগুলার নাম হচ্ছে অরবিটাল, যেগুলো তোমাদের এখন নাই বইয়ে। তোমাদের ওই 20 পর্যন্তই দিবে, আর 9-এ উঠে নতুন করে আবার শিখতে হবে, নতুন করে ইলেকট্রন বিন্যাস শিখতে হবে, 1s 2s 2p 3s 3p। তখন তোমরা শিখতে পারবা যে আসলে আমরা তো 8-8 করে করতাম, আসলেই তো এখানে তৃতীয় শক্তি স্তর গুণ করলে, যোগ করলে আমার 18টা হচ্ছে, চতুর্থই হচ্ছে 32টা। ওই একজন বললো 118টা কিভাবে করব? 118 ইলেকট্রন বিন্যাস তো তুমি 2-8-8-8-8-8-8 এভাবে করতে পারবা না, তোমার ওই 1s 2s 2p এভাবে করতে হবে, তখন 118টা তুমি করতে পারবা। এবং কোনটার বাসা কোথায় তোমার ওই ইলেকট্রন দেখেই তুমি বলে দিতে পারবা যে এটা অমুক জায়গায় অমুক নাম্বার। এখন এইসব পুরো মাথা থেকে ঝেড়ে ফেলো।
যে আমি কিভাবে বুঝবো, কিভাবে করব না কি, এগুলা। বুঝেছো? জি স্যার। হ্যাঁ। জি স্যার। তাহলে আর কোনো কোশ্চেন আছে? নো স্যার। তোমরা ক্লাস বুঝতে পেরেছো তো? ইয়েস জি স্যার। স্যার। ও, বুঝতে পারলে ভালো, যে না কিছু শেখাইতে পারলাম তোমাদের, তাই না? ভেরি গুড। তাহলে তোমাদের কাজ কি হবে বলো দিনি? এই অধ্যায়টা পুরোটা পড়া, কোশ্চেন গাইডে বা টেস্ট পেপার যদি থাকে কারোর, গাইড টাইড এমন কোনো কিছু যদি থাকে, ওখানে আসলে কি ধরনের প্রশ্ন আছে, তুমি কোনটা জানো কোনটা জানো না, এগুলা সব তোমার কিন্তু জাস্টিফাই করতে হবে। এখন আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করে দেখবা যে ভাইয়া যে পড়াই দিল, আমি এগুলার মধ্যে আমি কোন কোশ্চেন জানি না, কোন কোশ্চেন আমার কাছে কঠিন, কোনটা বুঝতে পারি নাই, পরবর্তীতে কিন্তু তোমার এগুলা লাগবে। তাহলে তোমার আজকে যেমন এটা আগেও শেষ করেছো 6 অধ্যায়, আজকে নতুন করে আবার শেষ করলা, তাহলে 6 অধ্যায় পুরোটা তোমাকে একবার পড়তে হবে। ওই যে একজুয়েল লিখেছে পড়ে ফেলেছি গাইড, এখন গাইডের দেখো তুমি কোন কোশ্চেনটা জানো না। তার মানে বিজ্ঞানে আমি বলছিলাম 100 পাওয়া যায়, অঙ্কে 100 পাওয়া যায়, এই 100 পেতে হবে। একজন হ্যান্ড রেজ করেছে, হ্যান্ড রেজ করছে কে? রাকিন। রাকিন কি কিছু বলবা? না স্যার, প্রশ্ন যা ছিল তা তো পড়েছি। আহ, তাহলে নো মোর টুডে, তোমরা সবাই পড়ালেখা করো ভালো করে। আর কোনো প্রশ্ন না থাকলে তোমরা লিভ নিতে পারো, লিভ নিয়ে পড়ালেখা করো যদি কোশ্চেন না থাকে। আসসালামু আলাইকুম স্যার। নমস্কার স্যার। ওয়ালাইকুম আসসালাম, নমস্কার। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার স্যার। নমস্কার। তোমরা কি কেউ কি বেনাপোল এসছো? হ্যাঁ, এসছো? ঘুরতে গেছিলাম। গৌরব দেব, জি স্যার। বেনাপোল এসছো? জি না। বেনাপোলে তো বাংলাদেশের একটা অন্যতম নামকরা মন্দির আছে কিন্তু, চিনো? আমার বাসা মন্দিরের পাশেই, অনেক বড় মন্দির। ইন্ডিয়া থেকে পূজার সময় অনেক সেলিব্রিটিরা আসে, দেব, তারপরে কতবার কি আসছিল বলো না, মধুমিতা, ওই যে তোমার এই নাটক করতো, কি বলে পাখি নাটক না কি করতো অনেক আগে। হ্যাঁ, ইন্ডিয়া থেকে অনেক অনেকে আসে এখানে। মানে ওই যে তোমাদের যে বড় পূজা হয়, বড় পূজার সময় একদম আমাদের বাসার পাশে। দুর্গাপূজা। হ্যাঁ হ্যাঁ, দুর্গাপূজা, দুর্গাপূজা। বাসার পাশে জাতীয় স্মৃতিসৌধ, আমি গেছি তো জাহাঙ্গীরনগরে, জাহাঙ্গীরনগরে যাওয়ার সময় ওখান থেকে ঘুরে এসেছি আর কি। সাভার, হ্যাঁ, আমি আমি ইন্টারমিডিয়েট দিয়েছি ঢাকা থেকে, বুঝছো? সাভারে আমার প্রায় প্রায় যাওয়া হতো, প্রতি বৃহস্পতিবারে চলে যাইতাম জাহাঙ্গীরনগরে ঘুরতে, আর আসতাম শনিবারে। স্যার মন্দিরের নাম কি পাটবাড়ি আশ্রম? হ্যাঁ হ্যাঁ, পাটবাড়ি আশ্রম, শ্রী শ্রী নামাচার্য পাটবাড়ি আশ্রম। ও আচ্ছা। এই যে আমার জানালা দিয়ে দেখা যাইতেছে, জানালা তোমাদের যে সন্ধ্যাবেলা যে ইয়ে হয়, ওগুলো সব দেখা যায়। আর প্রতি শুক্র শনিবারে তো অনুষ্ঠান থাকেই। স্যার আমাদের ছাদ থেকেও মানে জাতীয় স্মৃতিসৌধ দেখা যায়। ও, আচ্ছা, তোমাদের বাসায় যাবো স্মৃতিসৌধের ওখানে, আসেন স্যার, রাত রইল। ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, যাও তাহলে, সবাই পড়ালেখা করো, ঠিক আছে? আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।